আচ্ছা, আমি একটা জিনিস ভুল করেছি, ঠিক আছে? এই 2016 যেটা এই লেখা আছে, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি 2016 যেই, ঠিক আছে? এই পিডিএফটাতে একটু গন্ডগোল আছে, মানে পিডিএফটা 2016 যেই আমি দেখলাম, আমার মনে হলো এটা যেই কোশ্চেন, এখানে তোমার ওই ইয়েগুলো দেওয়া নেই, টেকনিক্যাল কোশ্চেন গুলো এটাতে দেওয়া নেই। তাও আমি এটা একবার ভেরিফাই করবো যে এই কোশ্চেনটার সাথে সেম আছে কিনা, ঠিক আছে? এটা একটু আগে থেকে করে রাখলাম। বাদ বাকি সব ঠিক আছে, বাদ বাকি সব কোনো প্রবলেম নেই। স্যার একটা জিনিস বলবার ছিল যে আমরা স্যার এই পিডিএফ গুলো কিভাবে পেতে পারি? আমি দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, কালকে কালকে আমাদের সকালবেলা বিকেলবেলা ক্লাস আছে, ঠিক আছে? কালকে আমি চেষ্টা করছি যদি সলিউশনটা কমপ্লিট হয়ে যায়, কারণ এখানে 2016 পর রয়েছে 2019, ঠিক আছে? 2019-এর যেটা কোশ্চেন পেপার, এটা অ্যাকচুয়ালি 2019-এর তোমার কোশ্চেন পেপার ফর দি ইয়ে পলিটেকনিক লেকচারার, এটা পলিটেকনিক লেকচারারের কোশ্চেন, ঠিক আছে? এটা পিএসসির এই কোশ্চেন নয়। এই দুটো কোশ্চেন এখানে চেঞ্জ আছে, ঠিক আছে? এটা পিএসসির এই কোশ্চেন সেট নয়, এটা হচ্ছে পলিটেকনিক লেকচারারের কোশ্চেন, এটা আমি পরে চেক করেছি, এটা এটা শিওর। আর 2016 যে কোশ্চেনটা আছে, এটা যত সম্ভব যেই কোশ্চেন সেট আছে, ঠিক আছে? এইগুলোতে পরীক্ষার কোনো কোশ্চেন পেপার এমনিতেও তোমরা বাইরে পাবে না, ঠিক আছে? আমরা পাইও নি এর থেকে বাইরে কিছু। তাহলে আমাদের পড়ে থাকছে যে 2017, ঠিক আছে? এই 2017 যে কোশ্চেন পেপারটা আছে, এই 17 কোশ্চেন পেপারটা আই থিঙ্ক আমাদের এই পরীক্ষার অনুযায়ী আছে, ঠিক আছে? আর এখানে পিডিএফ এ কিছু হয়তো প্রিন্টিং এদিক এদিক হয়েছে, মানে পিডিএফ এ তোমার ইয়ে আসেনি। আমাদের পেপারটাতেও যেটা রয়েছে হার্ড কপিটা, সেখানেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? তো এখান থেকেও যা দেখতে পাচ্ছ ওখানেও সেম অবস্থায় আছে, কোনো প্রবলেম কিছু নেই, মানে দেখতে তোমরা ওখান থেকেও পাবে না, ঠিক আছে? তো এইটা আমরা তাহলে পরের দিন করবো, ঠিক আছে? PWE 120টা অনেক বেশি কোশ্চেন নিয়েছে, 200টা কোশ্চেন আছে নাকি? এখানে হলো 200টার কাছাকাছি কোশ্চেন আছে, কিন্তু 100 কোশ্চেন পেপারের সেট আছে। PWE তার 200 কোশ্চেন পেপার সেট আছে, ঠিক আছে? আর 2017 পর আছে 2012। 2012টা কি আছে দেখি। 2012টা ক্যান্টিলিভার, এই যে 2012টা তোমার এই কোশ্চেন পেপার আছে। মাঝখানে মনে হয় সিলেবাসের কিছু চেঞ্জ আছে, ঠিক আছে? এখানে সিলেবাসের কিছু চেঞ্জ আছে, এখানে 200 খানা কোশ্চেন রয়েছে। তো এই দুটো আপাতত আমাদের হয়ে রইলো, ঠিক আছে, পিএসসির এই জন্য, ঠিক আছে? তো এইটা থেকে আমরা শুরু করা যাক তাহলে। আজকে আজকে আমাদের এই 2020 সলিউশনটা করবো, হয়তো দুটো হাফে করা হবে। ফার্স্ট হাফে হয়তো 7:30 8টা পর্যন্ত একটা ক্লাস হবে, আর তারপর 9টা থেকে আরেকটা ক্লাস হবে, ঠিক আছে? তো এখানে দেখো, প্রথম কোশ্চেনে কি দিয়েছে, which is the most common and famous method adopted for cooling of the পাওয়ার ট্রান্সফরমার্স? এর মধ্যে কোন মেথডটা সব থেকে ফেমাস এবং যেটাকে আমরা ব্যবহার করি পাওয়ার ট্রান্সফরমারের কুলিং এর জন্য? বলো। কোন ধরনের কুলিং মেনলি পাওয়ার ট্রান্সফরমার ইউজ করা হয়? এয়ার বাস। না, ন্যাচারালি মানে মোস্ট অফ দ্য পাওয়ার ট্রান্সফরমার অয়েল কুলিংটাই মেনলি ইউজ করে। অয়েল কুলিং হচ্ছে মেন মেথড অফ কুলিং, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ হাফ ওয়েভ রেকটিফায়ার। এখানে প্রত্যেকটা মাঝখানে পয়েন্ট আছে, ঠিক আছে? যেটা ড্যাশ দেখাচ্ছে পয়েন্ট আছে। 40.6, 40 to 60, না 40 to 60% না, এটা 40.6%, ঠিক আছে? 81.30%, 50.50%, 25.25%। হাফ ওয়েভ রেকটিফায়ার এফিসিয়েন্সি কত হয়? 50%, 50%, হাফ ওয়েভ 50.50। রেকটিফায়ারের এফিসিয়েন্সি কত হয়? 40.6%, অপশন এ। অপশন এ। আর ফুল ওয়েভ রেকটিফায়ারের 81.2%, ঠিক আছে? দিস ইজ দি
এফিসিয়েন্সি অফ দ্য রেকটিফায়ার, ঠিক আছে। ট্রানজিয়েন্ট ভোল্টেজেস টিপিক্যালি লাস্ট ফর, কতক্ষণ ধরে ট্রানজিয়েন্ট ভোল্টেজ লাস্ট করে? ট্রানজিয়েন্ট ভোল্টেজেস টিপিক্যালি লাস্ট ফর, ট্রানজিয়েন্ট ভোল্টেজ জেনারেলি লাস্ট কতক্ষণের জন্য করে বলো ভাই সকল? এই মাইক্রোসেকেন্ড টু সেভারাল মিলি সেকেন্ড, ঠিক আছে। মাইক্রোসেকেন্ড থেকে শুরু করে 1 মাইক্রোসেকেন্ড থেকে শুরু করে সেভারাল মিলি সেকেন্ড পর্যন্ত লাস্ট করে। নেক্সট দেখো, এ সিঙ্গেল ফেজ 50 হার্জ 40 kVA transformer with ratio of 2000 volt by 250 volt has a primary resistance of 1.15 ohm and a secondary resistance of 0.0155 ohm. Calculate the total copper loss. Copper loss কি করে বার করবে? ক্যালকুলেট করতে বলেছে টোটাল কপার লস। কপার লস I স্কয়ার ইনটু R। হ্যাঁ, ওই I স্কয়ার আর করে বার করো, কত হবে বলো? প্রাইমারি রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, সেকেন্ডারি রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। I স্কয়ার আর তো সবাই জানে, বাদবাকি ধরো আমাদের এই হচ্ছে ট্রান্সফরমারটা, ঠিক আছে। এই হলো ট্রান্সফরমার, ফর এক্সাম্পল 2000 বাই 250 বলেছে, আমি টার্নটা কমিয়ে দিলাম। সো এই দিকে রয়েছে 2000 ভোল্ট, এই দিকে রয়েছে 250 ভোল্ট, ঠিক আছে। এবার দেখো আমাদের যে রেজিস্ট্যান্সটা দিয়ে দিয়েছে, প্রাইমারির একটা রেজিস্ট্যান্স দিয়েছে আর সেকেন্ডারি একটা রেজিস্ট্যান্স দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার যদি আমাকে টোটাল, এখানে আরেকটা কি বলে দিয়েছে যে লস অন হাফ অফ দ্য ফুল লোড, ঠিক আছে। ফুল লোডের হাফে তোমাকে এই ভ্যালুটাকে ডিটারমাইন করতে বার করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্সটা যেটা প্রাইমারি রেজিস্ট্যান্স বলেছে দ্যাট ইজ বেসিক্যালি R1 1.15 ওহম, আর একটা বলে দিয়েছে R2 দ্যাট ইজ ইকুয়াল টু 0.0155 ওহম, ঠিক আছে। এবার আমাকে রেজিস্ট্যান্সটা থেকে যে কোনো একটা দিকে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। ধরো আমি সেকেন্ডারিতে ট্রান্সফার করছি, সেকেন্ডারিতে যে ট্রান্সফার রেজিস্ট্যান্সটা সেটাকে কি লিখি? R02 ইকুয়াল টু কত লেখা হয় বলো? R বাই A স্কয়ার, R2 প্লাস R1 বাই K স্কয়ার, তাই তো? R2 প্লাস R1 বাই K স্কয়ার। তাহলে যেখানে কেটা কি, কেটা হচ্ছে এখানে তোমার, ভুল করেছি মনে হচ্ছে, এখানে কিছু মিস্টেক হয়েছে। R2 প্লাস R1 বাই K স্কয়ার কেন হলো? দাঁড়াও এক মিনিট, কিছু একটা ভুল হয়েছে, মিলে তো গেছে এখানে, ঠিক কথা। R02 সমান সমান কত হবে? R02 সমান সমান কত হবে? R1 বাই K স্কয়ার। না, R01 যেটাকে বলা হয় দ্যাট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 বাই K স্কয়ার। যদি আমি ডান দিকে রেজিস্ট্যান্সটাকে বাঁ দিকে নিয়ে আসি, এই দিকে থাকবে R2টাকে যদি কনভার্ট করে এদিকে নিয়ে আসি দ্যাট বিকামস R2 ড্যাশ, দ্যাট বিকামস R2 ড্যাশ। এখানে আমাকে যে ট্রান্সফরমারটা দিয়েছে সেই ট্রান্সফরমারটা কি দিয়েছে? ও, এখানে যে ট্রান্সফরমারটা দিয়েছে সেটা কি দিয়েছে দেখো। আমাদের এই যে ফর্মুলাটা আমরা যখন করেছিলাম, খেয়াল করে দেখবে, এই যে কনভার্সনটা যখন আমরা করতাম যে R01 ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 বাই K স্কয়ার, কনসিডারিং দিস ট্রান্সফরমার টু বি কি, এখানে কেটা কি ছিল? V2 বাই V1, তাই তো? যেখানে আমি এইটা কার জন্য কেটা ডিফাইন করেছিলাম মনে আছে? দিস ইজ ডিফাইন ফর স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই না? এটা আমরা ডিফাইন করেছিলাম কার জন্য? স্টেপ ডাউন ট্রান্সফরমারের জন্য। তা যখন এটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের জন্য ডিফাইন্ড আছে, এইখানে দেখো ফর্মুলাটা কি আছে, দিস ইজ এ স্টেপ আপ ট্রান্সফরমার, তাই তো? তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার হলে কি হবে? স্টেপ আপ ট্রান্সফরমার হলে তোমার এখানে যে রেশিওটা হবে সেই রেশিওটা কত হবে? রেশিওটা তোমার একই থাকবে, K সমান সমান K is equal to V2 by V1 that is equal to 250 divided by 2000, 250 by 2000 করো, কত হচ্ছে বলো? 1/8,
তাই তো 1/8। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে তোমার কি করতে হবে, স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ঠিক প্রসেসটা উল্টো করতে হবে, মানে এক্ষেত্রে তোমাকে এই তলায় কে স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, কারণ স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা লিখতাম। ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা তাহলে এইরকম ভাবে লিখতে হবে, কিপিং দিস কে স্কোয়ার ভ্যালু টু বি কত, কে স্কোয়ারকে আমরা কত লিখবো, কে এর ভ্যালুটা তখন কত কত হয়ে যাবে, এর ক্ষেত্রে কত হবে, এইদিকে ডান দিকের ইকুয়েশনের ক্ষেত্রে কে এর ভ্যালু কত হবে, v1/v2 v1/v2, অথবা স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে এই কেটাকে আমি কি লিখছি, কেটাকে আমি লিখবো হচ্ছে v1/v2, তার মানে এখানে হয়ে যাচ্ছে কি 8 এর জন্য। ঠিক আছে, এর জন্য হয়ে যাচ্ছে গিয়ে 8, কে এর ভ্যালু এখানে 8 হচ্ছে। ঠিক আছে, দেখো আবার বলছি, এইখানে আমি যে তোমাদের যখন ক্যালকুলেশন করেছিলাম আগে, তখন পুরো ক্যালকুলেশনটাই করানো হচ্ছে এই পদ্ধতিতে, কনসিডারিং দ্য ট্রান্সফরমার টু বি এ স্টেপ ডাউন ট্রান্সফরমার, কে ইজ দ্য ট্রান্সফরমেশন রেশিও। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু v2/v1, তার মানে 250/2000 একের 8। ঠিক আছে, এবার স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে কি হচ্ছে, কে এর ভ্যালুটা হয়ে যাবে v1/v2, দ্যাট ইজ ইকুয়াল টু 8। তার মানে এখানে তুমি যদি লেখো r2 ভ্যালু কত আছে 0.0155 প্লাস r1 এর ভ্যালু কত আছে 1.15, তাই তো, আর কে এর ভ্যালু কত বেরোলো, আমার এখন কে এর ভ্যালু কত বেরিয়েছে 8 বেরিয়েছে, তাহলে 8 স্কয়ার। তাহলে এখানে r02 সমান সমান কত হচ্ছে বলো, r02 সমান সমান কত আসছে বলো, r02 সমান সমান কত আসছে বলো, ইট ইজ ইকুয়াল টু, দেখো কত আসছে বলো 0.0335 ওহমস। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার r02 ভ্যালু আসছে। ঠিক আছে, ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পারবে। সো দিস ইজ দি r02। এবার আমাকে বার করতে হবে কি, আমাকে বার করতে হবে হাফ লোডে কত কারেন্ট হবে। তাহলে সেকেন্ডারিতে ধরে নাও ফুল লোড কারেন্ট যদি I2 হয়ে থাকে, ঠিক আছে, সো হোয়াট ইজ দিস I2, I2 কত হবে, I2 কি করে বার করবো, I2 এইভাবে বার করবো, দেখো V2 I2 সমান সমান দেওয়া আছে, দেখো 40 কেভি এর ইয়ে দেওয়া আছে ট্রান্সফরমার, তারপরে 40 ইন্টু 10 কিউব, তাই তো, তাহলে I2 সমান সমান হয়ে যাচ্ছে গিয়ে 40 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই V2, V2 এর ভ্যালু হচ্ছে 250। ঠিক আছে, তাহলে এখান থেকে I2 এর ভ্যালু কত হচ্ছে বার করো, 40,000 ডিভাইডেড বাই 250, তার মানে এটা হয়ে যাচ্ছে রাফলি তোমার 160 অ্যাম্পিয়ারের কাছাকাছি। তাহলে এই যে কারেন্টটা বেরোলো, দিস ইজ দি ফুল লোড কারেন্ট I2FL, ফুল লোড কারেন্ট। এবার এখানে বার করতে বলেছে হাফ লোড কারেন্ট, তাহলে হাফ লোড কারেন্ট কত হবে, I2 হাফ লোড, হাফ লোড কত হচ্ছে, I2 হাফ লোড তো এর অর্ধেক হবে, তার মানে 160 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 80 অ্যাম্পিয়ারস। ঠিক আছে, এইটা বেরিয়ে গেল হাফ লোডের কারেন্ট। তাহলে এবার তুমি তোমার যে হাফ লোডের লসটা আছে সেটা বার করতে পারবে, PHFL। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু I স্কয়ার ইন্টু R, I2 HFL, এটাকে HFL করে দাও, I2 HFL, হাফ দ্য ফুল লোড I2 HFL, HFL এর স্কয়ার ইন্টু R02। ঠিক আছে, এই দুটো মাল্টিপ্লাই করো, এই দুটো মাল্টিপ্লাই করলে দেখবে এর অ্যান্সারটা আসছে হচ্ছে 80 স্কয়ার মাল্টিপ্লাইড বাই এই যে এখান থেকে যেটা বেরিয়েছে 0.0335। ঠিক আছে, এই দুটো গুণ করো, গুণ করলে দেখবে অ্যান্সার আসছে 214.2 ওয়াট। ঠিক আছে, গুণ করবে, গুণ করলে দেখবে 214.2 ওয়াট অ্যান্সার আসছে। ঠিক আছে, দিস ইজ দি কপার লস। ঠিক আছে, অন হাফ দা ফুল লোড, হাফ দা ফুল লোডে এত পরিমাণ তোমার কপার লস আসছে। ঠিক আছে, আগের দিনে আমি এখানে একটা সেপারেট সিট খুলেছিলাম, এই সেপারেট সিটটা কোথায় গেল, ব্ল্যাঙ্ক সিটটা কি 2000
2020 খাতাটাতে 2022টা করেছিল, এটা নেই 2022 এর 2000টা করতে হবে, এটাতে 2022 তাহলে এখানে দেখো, এখানে এইটা হয়ে গেল তোমার দ্য প্রবলেম ফর দিস থিং, ঠিক আছে? এটা বুঝতে পারলে কি করে বার করলাম পাওয়ার লসটা? দেখো, এইরকম প্রবলেম কিন্তু এই কোশ্চেন পেপারে থাকবে, ঠিক আছে? বি প্রিপেয়ার্ড ফর দিস, এরকম কিন্তু কোশ্চেন এর পেপারে অবশ্যই থাকবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, এ সেকেন্ড অর্ডার কন্ট্রোল সিস্টেম হ্যাজ এ damping ratio of 0.6 and the natural frequency of oscillation is 11 রেডিয়ান পার সেকেন্ড। দেখো সেম কোশ্চেনটা কিন্তু 2022 এর যে কোশ্চেন পেপারটা ছিল সেখানেও ছিল, এই সেম একটা টপিক দিয়ে সেম একটা পোর্শন থেকে, ঠিক আছে? তো হোয়াট উইল বি দ্য ড্যাম্পড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন? তাহলে সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে আমরা আগের দিন যে পড়েছিলাম যে কোন সেকেন্ড অর্ডার সিস্টেমকে আমি যদি GSHS যদি লিখে থাকি, ঠিক আছে, দ্যাট ইজ মাই ট্রান্সফার ফাংশন, দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা এন স্কোয়ার আপন বলো এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার, ঠিক আছে? দিস ইজ দি রিপ্রেজেন্টেশন। এবার এখানে বলেছে, এখানে বলে দিয়েছে দেখো হোয়াট উইল বি দ্য ড্যাম্পড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। তাহলে ড্যাম্পড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন মানে কি? ড্যাম্পড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বলা হচ্ছে ওমেগা টি কে। ওমেগা ডি ইজ ইকুয়াল টু, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কারোর মনে আছে বলো? ওমেগা এন ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস জিটা স্কোয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে ফর্মুলা ফর দি ওমেগা ডি, ঠিক আছে? ড্যাম্প ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখান থেকে তুমি যদি এখানে ফর্মুলাটা ডাইরেক্টলি আমি এখানে বসিয়ে দিচ্ছি, ওমেগা এন ইজ ওমেগা ডি ইজ ইকুয়াল টু ওমেগা এন ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস জিটা স্কোয়ার। তুমি যদি করো দেখো ওমেগা এন এর ভ্যালু কত দিয়েছে? 11, ঠিক আছে? দেখো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বলে দিয়েছে 11 রেডিয়ান পার সেকেন্ড, আর ড্যাম্পিং রেশিও বলা আছে 0.6, তার মানে রুট ওভার অফ 1 মাইনাস 0.6 এর স্কোয়ার। বলো এর অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে বলো? 11 রেডিয়ান পার সেকেন্ড বলে দেওয়া আছে, আমাকে বার করতে হবে হোয়াট উইল বি দ্য ড্যাম্প ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। কোনটা হবে? Sir, 8.88. 8.88 is the correct option, ঠিক আছে? 8.8 is the correct option. এরপরে দেখো, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর has a starting torque of 200 নিউটন মিটার when switched on directly. An auto transformer with 50% tapping is used for starting. The starting torque কত হবে? স্টার্টিং টর্ক বার করার ফর্মুলাটা হচ্ছে ওই এক্স স্কোয়ার ইন্টু, একটা ফর্মুলা আছে দেখবে, এক্স স্কোয়ার ইন্টু দি স্টার্টিং টর্ক, ঠিক আছে? এই যে এক্সটা হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ ট্যাপিং মাল্টিপ্লাইড বাই টিএসটি। এইটা করলে তোমার এই 50% ট্যাপিং এ স্টার্টিং টর্কটা বেরিয়ে আসবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 তার হোল স্কোয়ার ইন্টু 200। স্টার্টিং টর্কের সঙ্গে তোমার ফ্র্যাকশনটা, লোড ফ্র্যাকশনটা বা ট্যাপিং ফ্র্যাকশনটা মাল্টিপ্লাই করলে তোমার এই নিউটনটা বেরিয়ে আসে। তাহলে কত হবে অ্যান্সার? 0.5 স্কোয়ার ইন্টু 200। একটু তাড়াতাড়ি করবে, 100 কোনা কোশ্চেন আছে। Sir, 50 Newton meter. 50 নিউটন মিটার, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন ইজ গ্রিনহাউস এফেক্ট ইজ এনহ্যান্সড ইন দ্য এনভায়রনমেন্ট বাই হুইচ অফ দ্য ফলোইং গ্যাস? কোন গ্যাসের জন্য গ্রিনহাউস এফেক্টটা বাড়ে? CO2. CO2 থেকেও বড় আছে একটা, দেখো ও ফ্লোরোকার্বন। ফ্লুরোকার্বন। আচ্ছা, নেক্সট হচ্ছে পয়সনস ইকুয়েশনস। হচ্ছে এখানে কোনটা কারেক্ট ফর্ম অফ পয়সনস ইকুয়েশনস, যেখানে at a point with charge density at, মানে এখানে কোনটার জন্য কোনটা কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ পয়সনস ইকুয়েশন? এখানে তোমার ধরো 4-5টা ইকুয়েশন দেওয়া আছে,
এটা বুঝতে গেলে তোমাকে সবার আগে বুঝতে হবে যে পয়সন্স ইকুয়েশনটা কি। আমি তোমাদের যদি প্রথম যারা ভিডিওটা দেখে থাকবে তারা দেখবে আমি এখানে তিনটে ফান্ডামেন্টাল ইকুয়েশনের কথা বলেছিলাম, ঠিক আছে, ফর দি ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক্স এর তিনটে ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই মাইনাস ডেল ফাই, যেটাকে আমরা বলে থাকছি মাইনাস গ্র্যাড ফাই, এটাকে গ্র্যাড ফাই হিসেবে বলা হচ্ছে। দিস ইজ দি ফার্স্ট এক্সপ্রেশন। ফাই হচ্ছে তোমার ইলেকট্রিক ফ্লাক্স। সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি ইজ ইকুয়াল টু এপসাইলন ইনটু ই, ঠিক আছে। আর 3 নম্বর যে ইকুয়েশনটা, দ্যাট ইজ ইকুয়াল টু ডাইভারজেন্স অফ ডি, মানে ডেল ডট ডি, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কি রো, ঠিক আছে। এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন। এবার এই তিনটে ইকুয়েশন থেকে তুমি যদি ওই ডেল ডট ডি এর জায়গায় এই এটাকে বসাও, দেখো ডেল ডট ডি এর পরিবর্তে কি বসাচ্ছ, এপসাইলন ইনটু ই, ঠিক আছে। এই দ্যাট ইজ ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে কি রো, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি ফর্মুলাটা তোমার কি হয়ে গেল, মাইনাস এপসাইল, মানে মাইনাস, তুমি যদি এখান থেকে বাইরে বাইরে বার করে নাও, সরি এখানে তো মাইনাস নেই, এটা গুণ আছে, তাহলে এটা হয়ে গেল এপসাইলন ইনটু ডেল ই, ঠিক আছে। এপসাইলন ডট ডেল ই দ্যাট ইজ ইকুয়াল টু তোমার রো হচ্ছে। আর তুমি যদি এখানে গ্র্যাড ফাই এর পোর্শনটা এখানে বসাও, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এপসাইলন ডট, এটা হচ্ছে ডট ডট প্রোডাক্ট করছি, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রিক ফিল্ড, যেটা ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, বাট ইলেকট্রিক ফ্লাক্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওই জন্য এখানে শুধুমাত্র একটা কি বলে স্কেলার গুণ হয়েছে। দিস ইজ এ স্কেলার গুণ। হোয়াট ইজ ডেল? ডেল হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে। এটাকে এরকম ভাবে লেখা হয় আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এইভাবে লেখা হয়। যেখানে আই জে কে হচ্ছে সব ইউনিট ভেক্টরস অ্যালং দ্য ডাইরেকশন। ধরো এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডাইরেকশন ভেক্টর দ্যাট ইজ জে ক্যাপ, আর কে ভেক্টর কে অ্যাক্সিস বরাবর যে ডাইরেকশন ভেক্টর দ্যাট ইজ কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এইটা আমার কাছে হয়ে গেল ডেল অপারেটরটা, এটা একটা অপারেটর, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ই এর ভ্যালুটা বসাই, তাহলে ই কত আছে, মাইনাস ডেল ইনটু ফাই, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু রো। তার মানে এখানে চলে আসছে এই ডেল আর ডেল, দিস ইজ অ্যাকচুয়ালি একটা অপারেটর, মানে দুটো এরকম ডেলের অপারেটর হওয়া মানে হচ্ছে মাইনাস এপসাইলন ডেল স্কোয়ার ফাই দ্যাট ইজ ইকুয়াল টু রো। তার মানে এখানে হয়ে যাচ্ছে দেখো ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন, ঠিক আছে, মাইনাস রো বাই এপসাইলন, ঠিক আছে। এইবার এই যে ফর্মুলাটা চলে এলো মাইনাস রো বাই এপসাইলন, এইটাকেই বলা হচ্ছে পয়সন্স ইকুয়েশন, ঠিক আছে। মাইনাস রো বাই এপসাইলন এইটাই হচ্ছে কি তোমার পয়সন্স ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে বলো কোন অপশনটা কারেক্ট হবে। এখানে অ্যাকচুয়ালি এই 4 নম্বর অপশনটা কারেক্ট হবে, আমি টাইপিং মিস্টেক করেছি, ঠিক আছে। এইটা হবে এই অপশনটা কারেক্ট, মাইনাস রো ডিভাইডেড বাই এপসাইলন নট, এইটা হবে ফর্মুলাটা, ঠিক আছে। এইটা একটু মিস্টেক করে টাইপিং মিস্টেক হয়েছে, এইটাই কারেক্ট অ্যান্সার হবে। তো দিস ইজ দি পয়সন্স ইকুয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে পয়সন্স ইকুয়েশন। এই পয়সন্স ইকুয়েশনে এই যে তোমার ফর্মুলাটা বেরোলো ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন, এইটাই আমি লিখি ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, ঠিক আছে, ডেল স্কোয়ার ফাই ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তখন এই এক্সপ্রেশনটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন বা ল্যাপ্লাস ইকুয়েশন বলা হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে দুটো ফর্ম যেখান থেকে তোমাদের কোশ্চেন দেখবে। আগের বারে 2022-এর কোশ্চেন পেপারও কিন্তু এই ফর্মটা আছে। আচ্ছা, এটা বোঝা গেল কি করে বার করলাম এই পয়সন্স ইকুয়েশনটা। এখান থেকে তোমার প্রুফ করে পয়সন্স ইকুয়েশন বার করতে হবে, বাস জাস্ট এটুকু মনে রাখলেই হবে, মাইনাস রো বাই এপসাইলন নট। রো হচ্ছে তোমার চার্জ ডেনসিটি, ঠিক আছে। আচ্ছা, এবার দুটো প্রবলেম আছে, এটা বোঝা গেছে কি করে করলাম, বলো হয় সকল। হ্যাঁ স্যার। এবার দেখো এইখানে আরো দুটো প্রবলেম আছে, এই দুটো সলিউশন আমি করতে পারি, ঠিক আছে, 9 আর 10-এরটা। এটা আজকে রাতের মধ্যে আমি ট্রাই করছি যদি করা যায়। একটা গস এলিমিনেশন মেথড দিয়ে করতে বলেছে, আর একটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা। এই দুটো আমি সলিউশন করতে পারিনি, আমার ভুল হয়েছে, ঠিক আছে। আমি এটা চেষ্টা করছি আজকে রাত্রির মধ্যে দিয়ে দেওয়ার। তোমাদের দেখবে অ্যান্সার কিতেও এটা দেওয়া নেই, অ্যান্সার কিতেও তোমার যখন পিডিএফটা দিয়েছিলাম ওখানে স্টার করা আছে। এই দুটো সলিউশন করা যায়নি, ঠিক আছে।
এটা করে আমি তোমাদেরকে পাঠাবো। এইটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটাও আমি করে ফেলবো, ঠিক আছে? এটা একটু সময় দিতে হবে। তারপর কোশ্চেনটা চলে আসছি, 11 নম্বর কোশ্চেনটা বলো কোনটা হবে? ইন স্প্লিট ফেজ মোটর দ্য রানিং ওয়াইন্ডিং শুড হ্যাভ, স্প্লিট ফেজ মোটরের রানিং ওয়াইন্ডিং কিরকম হওয়া উচিত? হোয়াট ইজ দ্য অপশন সি। option C is correct. Resistance should be low and inductance should be high. আচ্ছা তারপরে কোশ্চেনটা বলো, 12 নম্বর কোশ্চেন। So option A. In an alternator, relay for the protection is absolutely necessary for, বলো কি বলতে পারবে? So option A. অপশন এ বললে হবে না, ঠিক করে বলো। অপশন স্যার সি। অপশন সি। অপশন সি। এটা একমাত্র তারাই বলতে পারবে যারা আগের দিন অল্টারনেটর প্রোটেকশনের ক্লাসটা করতে পেরেছে। অল্টারনেটর প্রোটেকশনের ক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলেছিলাম, হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফল্ট, সব থেকে ডেঞ্জারাস ফল্ট কোনটা, মোস্ট সিগনিফিকেন্ট ফল্ট কোনটা? অল্টারনেটরের সব থেকে সিগনিফিকেন্ট ফল্ট কোনটা? স্টেটর ওয়াইন্ডিং ফল্ট। অল্টারনেটরের মোস্ট সিগনিফিকেন্ট ফল্ট ইজ স্টেটর ওয়াইন্ডিং ফল্ট। তার মানে স্টেটর ওয়াইন্ডিং এর প্রোটেকশনের জন্য হচ্ছে সব থেকে আমার কাছে নেসেসারি হবে আর কি, ঠিক আছে? এরপরটা দেখো, a cumulative compound long shunt generator when operating as a motor সে কিভাবে বিহেভ করবে? একটা লং শান্ট জেনারেটর যখন মোটর হিসেবে বিহেভ করবে তখন তার আচরণ কিরকম হবে? স্যার অপশন বি। হ্যাঁ, the correct option is differentially compound long shunt motor, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়াল কম্পাউন্ডিং এফেক্ট দেখা যায়, ঠিক আছে, ফর দি কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর। আচ্ছা এটা দেখো, এখানে একটা প্রোগ্রাম দিয়েছে, সিম্পল প্রোগ্রাম দিয়েছে, বলছে স্টাডি দ্য ফলোইং প্রোগ্রাম, মেন, তারপরে ব্র্যাকেট, তারপরে প্রিন্টএফ জাভা পয়েন্ট, তারপরে আবার মেন, তারপর ব্র্যাকেট, তারপর আবার এটা ক্লোজ করে দিয়েছে। হোয়াট উইল হ্যাপেন টু দিস প্রোগ্রাম? সি, অপশন সি। অপশন সি। তারপরে দেখো প্রিন্ট মেন, এই যে ভয়েড মেন বলে যে আমরা প্রোগ্রামিংটা শুরু করি, যে কোনো প্রোগ্রাম শুরু করতে গেলে ভয়েড মেন লিখতে হয়। তারপর প্রিন্টএফ করা মানে জাভা পয়েন্ট প্রিন্ট করলো, ঠিক আছে? তার মানে জাভা পয়েন্টটা প্রিন্ট একবার হলো, তারপরে স্টেপে সেটা কোথায় চলে যাচ্ছে? মেনে। মেনে যাওয়া মানে কি, সেটা আবার এখানে চলে গেল, তার মানে সে আবার এটাকে এক্সিকিউট করবে, আবার এটা হয়ে যাওয়ার পর পরের স্টেপে যখন আসবে সে আবার প্রথমটায় ফেরত যাবে। তার মানে কি হবে? লুপ। অপশন বি হবে। ইট উইল কিপ অন প্রিন্টিং জাভা পয়েন্ট, এটা কন্টিনিউয়াসলি জাভা পয়েন্ট এই কথাটাকে প্রিন্ট করতে শুরু করবে, ঠিক আছে? কারণ এই যে ভয়েড, এই যখনই প্রিন্টএফটা হয়ে গেল, এই প্রিন্টিংটা করার পরও কি করবে? পরের স্টেপে যাবে তো, কিন্তু পরের স্টেপটা কাকে বোঝাচ্ছে? আবার প্রথম স্টেপটাকে বোঝাচ্ছে, ওই জন্য কন্টিনিউয়াসলি জাভা পয়েন্ট প্রিন্ট করতে। এই কোশ্চেনটা দেখো, pentavalent impurity is added with pure semiconductor, it will become এন টাইপ। n-type semiconductor, n-type semiconductor. নেক্সট, এইখানে একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমটাতে দেখো টেনশন বার করতে দিয়েছে, ঠিক আছে? এই টেনশন বার করার একটা ফর্মুলা আছে, টেনশন ইন দ্য স্ট্রিং ইজ ইকুয়াল টু, এই যে দুটো মাস দিয়েছে 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু g, ঠিক আছে? আপাতত আমি ফর্মুলা বেস করাচ্ছি, পরে যখন এই সেগমেন্টটা যখন তোমাদের পড়াবো তখন আমি এটা কনসেপচুয়ালিও করাবো, মানে জাস্ট এরকম একটা ফর্মুলা পুট করে করাবো না, ঠিক আছে? তাহলে এখানে দেখো 2 ইন্টু m1 এর ভ্যালু কত আছে? 100 নিউটনস, m2 এর ভ্যালু কত আছে? 200 নিউটনস, ডিভাইডেড বাই 100 প্লাস 200, ঠিক আছে? এবার এইগুলো নিউটনে আছে, তার মানে আমাকে মাসে কনভার্ট করতে হবে, তাহলে m1 m2 গুলো কি করতে হবে? জি দিয়ে ভাগ করতে হবে, তাই তো? m1 এখানে তো ধরো 100 দিয়ে দিয়েছে, 100 নিউটন দেওয়া আছে, তাহলে জি দিয়ে ভাগ করলে mg দেওয়া আছে, বুঝলে? mg দেওয়া আছে, mgটাকে আমি জি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে সব কটাতে জি দিয়ে ভাগ করতে হবে একটা করে। নিউটনটা তো শুধু ইয়ে বেরোলো না, নিউটনটা কি বেরোলো? নিউটনটা তো শুধু তোমার এমজিটা বার করলো, ফোর্সটা দিল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো কি হচ্ছে।
এখান থেকে জি স্কোয়ার 1/g² বাইরে বেরিয়ে আসছে, এখান থেকে একটা জি বাইরে বেরিয়ে চলে আসে। তার মানে দেখো এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 100 ইন্টু 200 ডিভাইডেড বাই g², আর এখানে কত হয়ে যাচ্ছে 300/g। ঠিক আছে, আবার এর বাইরে একটা জি আছে, তার মানে এই সবকটা জি কেটে যাচ্ছে। তার মানে কত হচ্ছে 2 ইন্টু 100 ইন্টু 200/300, তার মানে 200/3, 200/3, তাই তো? তাহলে 200/3 মানে কত হবে 133.32 নিউটন। ঠিক আছে, এইখানটা দশমিক পড়বে, এইটা অ্যান্সার হবে। এখানে প্রত্যেকটা মাঝখানে দশমিক আছে একটা করে। ঠিক আছে, 133.32 নিউটন, 133.32 নিউটন। পরেরটা, এই ফর্মুলাটা জাস্ট খেয়াল রাখবে, যদি একই প্রবলেম দিয়ে দেয় তাহলে এই ফর্মুলাটা চিপকে দেবে। ঠিক আছে, নাহলে এগুলো ইয়ে আছে, ক্যালকুলেশন করার পদ্ধতি আছে আলাদা করে, তোমাকে এগুলো প্রত্যেকটা ফর্মুলা ইয়ে করে স্ট্রিং টেনশন ক্যালকুলেশন করে করতে হয়। মানে ধরো এইটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ইকুইলিব্রিয়ামে থাকার শর্তটা কি? ইকুইলিব্রিয়ামে থাকার শর্তটা হচ্ছে এ যে ফোর্সে পুল করছে, নিচের দিকে টানছে, আর এ যে ফোর্সে টেনশন কাজ করছে, এইদিকে টেনশন কাজ করছে, এইদিকে ওয়েট কাজ করছে। একদিকে টেনশন কাজ করছে, একদিকে ওয়েট কাজ করছে। সিমিলারলি এইদিকেও একটা টেনশন কাজ করছে, আর এদিকেও নিচের দিকেও তার একটা ওয়েট কাজ করছে। ঠিক আছে, এবার এই যে টেনশনটা কাজ হচ্ছে আর এই যে ওয়েটটা টেনশন কাজ হচ্ছে, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। যদি এই টেনশন দুটো সিমিলার হয় তবেই তারা একটা জায়গায় গিয়ে ঝুলে দাঁড়িয়ে থাকে। আর যদি টেনশন ডিসিমিলার হয়ে যায় তাহলে কি হবে, কোনো একটা দিকের ওয়েট বেশি হয়ে যাওয়ার জন্য নিচে পড়ে যাবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এরকম ভাবে বলা উচিত আমার, এইখানে একটা নেট এফেক্ট আছে, এখানে একটা নেট ফোর্সের এফেক্ট আছে, আর এই উপরের দিকে একটা নেট ফোর্সের এফেক্ট আছে। যেই দুটো ফোর্সের কম্পোনেন্ট সমান আছে, ঠিক আছে, যার জন্য এটা একটা জায়গায় স্টেবল হয়ে রয়েছে, সেই কন্ডিশন থেকে তোমাকে টেনশন ইন দ্য স্ট্রিং বার করতে হবে। আমি পরে বলবো ডিটেলস। Which material has the highest conductivity of all materials? সব থেকে বেশি কন্ডাক্টিভিটি কার আছে? কপার। হ্যাঁ, সিলভার has the highest conductivity। তারপরটা বলবো, what is the dielectric strength of porcelain? পোর্সেলিনের ডাইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে 60 kV/cm। তারপরটা বল, the illumination is directly proportional to the cosine of the angle made by the normal to the illuminated surface with the ল্যাম্বার্ট কোসাইন ল। ল্যাম্বার্ট কোসাইন ল ইজ কারেক্ট। এরপরটা বলো, এর পরেরটা দেখো 20 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 20 নম্বর কোশ্চেনটা তোমায় বার করতে বলেছে যে এইরকম একটা গিয়ার ট্রেন অ্যারেঞ্জমেন্ট করেছে। ঠিক আছে, তিনটে গিয়ার আছে, গিয়ার 1, এই মাঝখানে গিয়ার 2, এইখানে আছে মাঝখানে গিয়ার 3। এরকম তিনটে গিয়ার ট্রেন অ্যারেঞ্জমেন্ট আছে। ঠিক আছে, এই গিয়ার ট্রেন অ্যারেঞ্জমেন্টের একটা যুক্তি আছে। এই প্রথম দিকের যে গিয়ারটা থাকে, এই ফার্স্ট যে গিয়ারটা থাকে, এই ফার্স্ট গিয়ারটাকে বলা হয় ড্রাইভার। ঠিক আছে, এই হচ্ছে ড্রাইভার। আর লাস্টে যে গিয়ার গুলো থাকে এটাকে বলা হয় ফলোয়ার। আর মাঝখানে যেটা থাকে এইটাকে বলা হয় কোয়ার্টার মিডিয়েট গিয়ার। কোয়ার্টার মিডিয়েট গিয়ার। ঠিক আছে, এবার এদের মধ্যে যে সম্পর্কটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে যদি টোটাল নাম্বার অফ টার্নস এই গিয়ারের যদি থেকে থাকে n, ঠিক আছে, তাহলে তিনটের জন্য তিনটে আলাদা নাম্বার অফ টার্নস হবে। ঠিক আছে, আর এদের মধ্যে যদি তোমার এখানে একটা কথা আছে, এখানে একটা পয়েন্ট আছে, তারা একটা বলি তোমাদের। পয়েন্টটা হচ্ছে এখানে বার করতে কি দিয়েছে, এখানে বার করতে দিয়েছে হচ্ছে ট্রেন ভ্যালু। ঠিক আছে, আমি ট্রেন ভ্যালু থেকে শুরু করছি। ট্রেন ভ্যালু মানে হচ্ছে তোমার 1/ভেলোসিটি রেশিও। একটা টার্ম আছে ভেলোসিটি রেশিও বলে, একটা টার্ম ইজ ভেলোসিটি রেশিও। ঠিক আছে, যেখানে দিস ভেলোসিটি রেশিও is defined as
speed of the driver by speed of follower, ঠিক আছে, স্পিড অফ ড্রাইভার বাই স্পিড অফ ফলোয়ার। এইভাবে আমাদেরকে ভেলোসিটি রেশিওটা ডিটারমাইন করতে হয়। তার মানে আমাকে এখানে এই ভেলোসিটি রেশিওটা বার করতে গেলে একটা সম্পর্ক এদের মধ্যে এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে। সেই সম্পর্কটা কি সেটা তো দেখো এরকম, আরেকটা টার্ম আছে এর সাথে অ্যাসোসিয়েটেড যেটাকে বলা হয় স্পিড রেশিও বলে। ভেলোসিটি রেশিও অবধি হয়ে থাকে, তারপর দেখো একটা টার্ম হচ্ছে স্পিড রেশিও বলে। স্পিড রেশিও হচ্ছে এইটাকেই স্পিড রেশিও বলে, স্পিড অফ দ্য ড্রাইভার বাই স্পিড অফ দ্য ফলোয়ার, একই জিনিস। এইটাকেই ভেলোসিটি রেশিও বলা হয় বা স্পিড রেশিও বলা হয়। এইটা ইজ ইকুয়াল টু নাম্বার অফ টিথ, মানে কতগুলো দাঁত আছে ওই গিয়ার গুলো, নাম্বার অফ টিথ অফ দ্য ফলোয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ টিথ অফ দ্য, এখানে হয়ে যাচ্ছে ড্রাইভার, ঠিক আছে। তাহলে এইটা এই যে ফলোয়ার, এই যে প্রথমে ড্রাইভারটা আছে ধরে নিচ্ছি এর টিথ হচ্ছে T1, এর স্পিড হচ্ছে N1, এইটা ধরে নিচ্ছি T2, এর স্পিড হচ্ছে N2, এটা ধরে নিচ্ছি T2 হচ্ছে, T3 হচ্ছে কি টিথ আর N3 হচ্ছে কি স্পিড। তাহলে এখানে ওদের যে বক্তব্যটা সেটা বলছে যে দেখো এই প্রথম হুইলটা হচ্ছে যদি ড্রাইভার হয়ে থাকে তাহলে পরের হুইলটা হয়ে গেল তার ফলোয়ার, ঠিক আছে। প্রথমটা ড্রাইভার হবে, তার পরেরটা হবে ফলোয়ার। তার মানে এখানে একটা সম্পর্ক আমি এভাবে লিখতে পারি, দ্যাট ইজ N1 বাই N2 স্পিড অফ দ্য ড্রাইভার divided by speed of the follower, that is equal to T1 by T2, sorry, T2 by T1, teeth of the follower by teeth of the তোমার ড্রাইভার, ঠিক আছে। সিমিলারলি এই পরের দুটো সেটের জন্য কি লিখতে পারি, N3 by N2, সরি N2 by N3, N2 টা হয়ে যাচ্ছে তখন ড্রাইভার আর N3 টা হয়ে যাচ্ছে কি তখন ফলোয়ার। N2 by N3 is equal to আমরা লিখতে পারি বলো T3 by T2, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি বার করতে হবে হচ্ছে স্পিড রেশিও অফ দ্য ড্রাইভার এন্ড দ্য ফলোয়ার, মানে এই দুটো স্পিড রেশিও ক্যালকুলেট করতে হবে। দ্যাট মিনস আমাকে বার করতে হবে N1 by N3। তাহলে N1 by N3 মানে কি, দুটোকে গুণ করো তাহলে N1 by N3 চলে আসে। তার মানে N1 by N2 into N2 by N3, that is equal to T2 by T1 into T3 by T2, ঠিক আছে। তাহলে এখানে T3 by T1 টা আমার বেরিয়ে যাচ্ছে। T3 by T1 আমি যদি বার করি তাহলে দিস উইল বিকাম N1 টা হয়ে যাচ্ছে আমার ড্রাইভারের স্পিড, N3 টা হয়ে যাচ্ছে কি আমার ফাইনাল ফলোয়ারের স্পিড, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমি যদি রেশিও করি তাহলে আমার কাছে টোটাল যে T3 by T1 এই রেশিওটা বেরিয়ে চলে আসে। তার মানে এখানে আলটিমেটলি যে ভেলোসিটি রেশিও যেটা আমার বেরোচ্ছে, স্পিড অফ দ্য ড্রাইভার বাই স্পিড অফ দ্য ফলোয়ার, দ্যাট ইজ স্পিড অফ দ্য ড্রাইভার ইজ গিভেন টু বি N1 and speed of the follower is given to be N3, that is equal to চলে আসছে T3 by T1। তাহলে T3 by T1 কত হবে, T3 দেখো এই যে লাস্ট গিয়ারটা আছে তার নাম্বার অফ টিথ কত আছে 80, আর প্রথমটা ফার্স্টে যে গিয়ারটা আছে তার টিথ কত আছে 40, তার মানে এটা হয়ে যাচ্ছে কি 2, ঠিক আছে। তাহলে ভেলোসিটি রেশিও অফ দি ড্রাইভার টু ফলোয়ার হয়ে যাচ্ছে কি 2। তাহলে ট্রেন ভ্যালু কত হবে, ট্রেন ভ্যালু ইজ 1 বাই ভেলোসিটি রেশিও, তার মানে হয়ে যাচ্ছে কি হাফ, মানে 0.5। তাহলে ভেলোসিটি ট্রেন ভ্যালু কত হচ্ছে হাফ, তার মানে হচ্ছে কি 0.5, ঠিক আছে। সো দিস ইজ দি সিম্পল প্রবলেম অন ট্রেন ভ্যালু এন্ড গিয়ার ট্রেন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ার ট্রেনের একটা প্রবলেম, যেখানে আমরা কি করলাম একটা একটা করে প্রত্যেকটা ভেলোসিটি, প্রত্যেকটা এদের মধ্যে একটা সম্পর্ক চেক করলাম। স্পিড রেশিও কাকে বলে সেখান থেকে টিথ বাই speed of the driver by speed of the follower is equal to teeth of the driver by teeth of the follower by teeth of the driver, ঠিক আছে। এই সম্পর্কটা থেকে আমাকে এই সম্পর্কটা ডিটারমাইন করতে হচ্ছে, ঠিক আছে। তিনটে গিয়ার এখানে দিয়ে দিয়েছে, তিনটে পরপর টিথ এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে, ঠিক আছে। এটা পিওর মেকানিক্যালের প্রবলেম, এরকম ভাবে এটাকে সলিউশন তোমায় করতে হবে। তো আশা করি বুঝতে পারলে কিরকম ভাবে ক্যালকুলেশন করলাম। এরপরে কোশ্চেনটা দেখো 21, the centrifugal pump has which type of flow? সেন্ট্রিফিউগাল পাম্পে যে ফ্লোটা হয়
দ্যাট ইজ ভ্যারিয়েবল ফ্লো হবে, ঠিক আছে। সেন্ট্রিফিউগাল পাম্প হ্যাজ ভ্যারিয়েবল ফ্লো। এই পাম্পটা হচ্ছে পাম্প এবং ড্রাইভস এগুলো সব তোমার এই সিলেবাসটার মধ্যে মেনলি। এরপরে কোশ্চেনটা আশা করি সবাই পারবেন। হাইব্রিড প্যারামিটার বার করতে বলেছে, বার করো। হোয়াট ইজ দ্য হাইব্রিড প্যারামিটার? H2 কত হবে? আগের দিন হাইব্রিড প্যারামিটার করছিলাম তো। দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল? হাইব্রিড প্যারামিটার পড়া মানে হচ্ছে প্রথমে থাকবে ভোল্টেজ। স্যার অপশন সি স্যার। অপশন সি, অপশন সি তো হলো না। V1 is equal to H11 I1 plus H12 V2, তাই তো? আর I2 is equal to, বলো ভাই সকল, সরি কি লিখলাম, হ্যাঁ H21, প্রথমে ভোল্টেজ হবে তারপরে কারেন্ট হবে, তাই না? প্রথমে ভোল্টেজ হবে তারপর কারেন্ট হবে, ঠিক তো? দেখো ঠিকই লিখে দিলাম, ঠিক লিখে দিলাম, কারেন্ট হবে ফার্স্টে I1 V2, তাহলে H21 I1 plus H22 V2, তাহলে H22 কত হচ্ছে? H22 is equal to I2 by V2, তাই তো? H22 আমাদের কত হয়ে যাচ্ছে? I2 by V2 হচ্ছে। H22 হয়ে যাচ্ছে কি I2 by V2, ঠিক আছে। at I1, সরি, হ্যাঁ at I1 is equal to 0, তাহলে I1 0 হওয়া মানে কি? What is the meaning of I1 being 0? I2 by V2 বার করতে হবে with I1 being 0। I1 0 হওয়া মানে হচ্ছে এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে that is I1, that is 0। আর I2 0 হওয়া মানে, I1 0 হওয়া মানে হচ্ছে I2 কারেন্ট যেটা ঢুকছে তার কোনো কম্পোনেন্ট এদিকে যাচ্ছে না, পুরোটাই এর মধ্যে দিয়ে ব্যাক করে যাচ্ছে, পুরোটাই এর মধ্যে দিয়ে ব্যাক করে চলে আসছে, ঠিক আছে। এবার বলো তাহলে কি হবে? V2 by I2 কত লিখবো? বলে what is V2 by I2? স্যার বলছি এখান থেকে প্রথমে জেড Sir, প্যারামিটার 0.2 বের করে এখান থেকে 0.1 0.2 is correct, 0.2 is correct। কি করে বার করবো বলো? স্যার ওই ভি বাই আই ইকুয়ালস টু রেসিস্টেন্স, আর ওটার উল্টো দিলেই তো কন্ডাক্টেন্স, মানে আই বাই 2 পেয়ে যাবো। V by I, মানে স্যার আই বাই ভি মানে তো আমার রেসিস্টেন্সের উল্টোটা, আর হ্যাঁ ভি বাই আই মানে হচ্ছে রেসিস্টেন্স। হ্যাঁ, তো আমার V2 বাই I2 যদি হয় তার মানে নিশ্চয়ই ওটা ওই 5 5 10 ওহম আসছে, মানে একদম ঠিক। স্যার এখান থেকে প্রথমে জেড প্যারামিটার বের করে সেখান থেকে ডিরেক্ট করতে পারো, তাও এই করতে পারো। হাইব্রিড প্যারামিটার কনভার্ট করলে হবে না? জেড প্যারামিটার করে কনভার্ট করলে ভুল হবে, এখানে তোমাকে ডাইরেক্ট হাইব্রিড প্যারামিটারই করতে হবে। জেড প্যারামিটারে বার করতে গেলে ভুল হবে। তো দেখো এইখানে তুমি যদি একটা কেভিএল ইকুয়েশন লেখো, এই কেভিএল ইকুয়েশনটা কত হবে? V2 is equal to কত লিখবো? 10I2। 10I2, V2 is equal to লিখবো 10I2, তার মানে বলো V2 by I2, তাহলে এখানে পয়েন্ট কি করে হচ্ছে? স্যার স্যার পয়েন্ট এখানে তো তো আসছে না, I2 বাই V2 করলে তো স্যার 0.1ই আসবে। 0.1 আসছে স্যার। কিছু একটা ভুল করেছি, দাঁড়া এক মিনিট, কিছু একটা তো ভুল করেছি। কিছু তো একটা ভুল করেছি। বার করতে কি দিয়েছে? H22, H22 সমান সমান I2 by V2, I2 by V2, V2 সমান সমান কত হবে?
V2 সমান সমান কত হবে? V2 সমান, ও আচ্ছা, V2 সমান সমান কত হবে বলো? V2 সমান হবে হচ্ছে 5/2। শোনো শোনো শোনো, V2 সমান সমান 10i2 হবে না। V2 সমান সমান 5/2 হবে স্যার। V2 সমান সমান 10i2 কেন হতে যাবে? ধরো তুমি এইখানে এইখানে যে 5 ওহমটা আছে, এই যে কারেন্টটা I2 এটা তো এখান দিয়ে ফ্লো করছে, এইটাকেই তো তুমি মাপছো অ্যাকচুয়ালি, এই ভোল্টেজটাই তো তুমি শুধু মাপছো, এটাই তোমার কাছে V2। ঠিক আছে, তুমি যদি দেখো এইটুকু ভোল্টেজ হচ্ছে তোমার কাছে V2, দেখো তুমি এখানে মাল্টিমিটার ঠেকালে শুধুমাত্র এইটুকু ভোল্টেজ তুমি পাবে। তার মানে I2 বাই 5i2 1/5 দ্যাট ইজ ইকুয়াল টু 0.2 ওহম। ঠিক আছে, ভুলটা করো না, এই ভুলটা আমি আগের বারেও করেছিলাম। তুই যে ভোল্টেজটা V2 মাপছো সেটা তো কার অ্যাক্রসে? এই দুটো পয়েন্টের অ্যাক্রসে। তো এখানে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আলটিমেটলি এই দুটো পয়েন্টের ভোল্টেজটাই তো তোমার V2 হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট দেখো, এখানে এরকম একটা ফাংশন দিয়েছে, ম্যাক্সিমাইজ দ্য ফাংশন x plus y minus z equal to 1 with respect to a constant of xy equal to 36। ঠিক আছে, এই প্রবলেমটা কি করে সলিউশন করব? কোশ্চেন নাম্বার 23। ভালো করেছি কাজ। ম্যাক্সিমাইজ দিস ফাংশন with the constant of xy is equal to 36। এটা কি স্যার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে নাকি স্যার? এইগুলো এই ম্যাক্সিমাম মিনিমাম বার করতে হবে। ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভ ও ম্যাক্সিমাম মিনিমাম তোমায় বার করতে হবে উইথ দিস কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার ওই মিনিমাম কন্ডিশনটা তোমায় বার করে দেখতে হবে। তাহলে এইখানে ওই 9 আর 10 এর সঙ্গে এই কোশ্চেনটা আমি বাদ রাখছি। ঠিক আছে, 9 10 এর পর 23 নম্বর কোশ্চেনটা বাদ রাখছি। এর সলিউশনটা আছে, এর সলিউশনটার অ্যান্সারটা হচ্ছে ডি। ঠিক আছে, এখানে কোনো ম্যাক্সিমাম এক্সিস্ট করে না, কিন্তু ম্যাক্সিমাম কেন এক্সিস্ট করে না এই কারণটা আমি তোমাদের জেনে বলবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 23, এটা আমি তোমাদের পরে বলছি। there is no maximum that exist। ম্যাক্সিমাম এক্সিস্ট করতে গেলে স্যার এখানে সবগুলোই ভ্যারিয়েবল তো। ম্যাক্সিমাম এক্সিস্ট করতে গেলে তোমার কি করতে হয়? ডিওয়াই বাই ডিএক্স কে 0 করতে হয়, তাই না? ম্যাক্সিমাম কিন্তু ধরো একটা ফাংশন আছে এফএক্স, ধরো একটা এফএক্স এফএক্স কমা ওয়াই কোন একটা ফাংশন আছে। ঠিক আছে, সাম ফাংশন, এনি ফাংশন। তাহলে এর ম্যাক্সিমাম বা মিনিমাম বার করতে গেলে কি করতে হয়? এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। দ্য ফাংশন মাস্ট বি ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, এবার এই ডিফারেন্সিয়েবল ফাংশনটা, কিন্তু স্যার এইটা তো দুটো, এটা তো স্যার দুটো ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এখানে তো তিনটে ভ্যারিয়েবল আছে। ও হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে তো দুটো ভ্যারিয়েবল দিয়ে দিয়েছে কনস্ট্যান্টটা, কিন্তু ফাংশনে 3টে ভ্যারিয়েবল আছে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই নো মিনিমা এক্সিস্ট। যদি কনস্ট্যান্ট দিতেই হতো তাহলে কনস্ট্যান্টের জন্য 3টে ভ্যারিয়েবলকে দিতে হতো। ঠিক আছে, দুটো ভ্যারিয়েবল দেওয়ার জন্য এটা তোমার হচ্ছে না, কোনো ম্যাক্সিমাম এক্সিস্ট করছে না। তবু এটা আমি একবার দেখে তোমাদের বলছি। ঠিক আছে, এর পরেরটা দেখো, বলছে এখানে গিভেন সেট অফ ডেটা আছে, যদি f 0.2 বার করতে বলে, হোয়াট ইজ f 0.2? এখানে বুঝতে হবে যে ধরো x0 হচ্ছে প্রথম টার্ম আর x1 হচ্ছে নেক্সট টার্ম। এই x1 ইজ ইকুয়াল টু লেখা হয় x0 প্লাস nh। ঠিক আছে, যেখানে nটা হচ্ছে, nটা তোমাকে এখানে বার করতে দিয়েছে। ঠিক আছে, আর hটা তোমার এখানে দেওয়া আছে মানে ফলোইং টার্মের কথা বলেছে, h মানে নেক্সট টার্মের কথা বলা হচ্ছে। ঠিক আছে, h ইজ ইকুয়াল টু এখানে গিভেন হচ্ছে 1, এখানে h ইজ ইকুয়াল টু গিভেন আছে 1 গ্যাপ হিসেবে। এই যে দেখো উপরে দেখো x এর যে অন্তরাল গুলো যেটা দেওয়া আছে, 0 পর 1, 1 এর পর 2, এরভাবে এক এক করে ইউনিট করে বেড়েছে। আমাদের এখানে বার করতে বলেছে যে nটা কত হবে। ঠিক আছে, এখানে দেখো যদি আমি x1 এর ভ্যালু 0.2 পুট করি, ঠিক আছে, আর ইনিশিয়াল ভ্যালুটাকে আমি যদি 0 ধরে নিই, তাহলে n
কত হচ্ছে, এন এর ভ্যালু বেরোচ্ছে তোমার এখান থেকে, এন ইজ ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে 0.2। ঠিক আছে, কারণ এখানে আমাকে ফাংশনটা কততে জিজ্ঞেস করেছে, 0.2 তে বার করতে বলেছে। তার মানে এখানে এফ অফ x1 মানে হচ্ছে নেক্সট টার্মটা হচ্ছে 0.2, x1 এর ভ্যালুটা দেওয়া আছে এখানে, সেখান থেকে n এর ভ্যালুটা বার করতে বলেছে। ফাইন্ড দ্য n, 0.2 ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এখানে 0.2 টা কারেক্ট অপশন হবে। এই ডেটাবেসটা আই থিঙ্ক কোনো ভুল দিয়েছি, না এই যে ডেটাবেস ঠিক আছে, এই ডেটাবেসটাও ঠিক আছে। এখানে জাস্ট এনটা বার করতে দিয়েছে ফর এনি মিডিয়াম পয়েন্ট ইন বিটুইন কোনো পয়েন্ট 0.2 এর জন্য। মানে আমি 0 আর 1 ডেটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, 0.2 এর ডেটাটা কত হবে সেটা বার করতে বলেছে। 0.2 এর জন্য কত টার্ম, এন এর ভ্যালুটা কত আসবে সেটা বার করতে বলেছে ডিফারেন্স। নেক্সট টার্ম, ইন দ্য ওভারহেড ট্রান্সমিশন লাইন হচ্ছে what traps are used for detection of target। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2020-25 2020-25। was traps, web traps, oh web traps, but এখানে কোশ্চেনটা দিয়েছে ইন ওভারহেড ট্রান্সমিশন লাইন ওয়েব ট্র্যাপস, ওয়েব ট্র্যাপস ওয়েব ট্র্যাপ ফ্রিকোয়েন্সির জন্য স্যার কেন ইউজ করা হয়, এটা ওয়েব ট্র্যাপস। ঠিক আছে, ক্যারিয়ার সিগন্যাল ওয়েব ট্র্যাপস বলো, ওয়েব ট্র্যাপস লিখে নাও এটা। ঠিক আছে, তুমি ভুল হয়ে থাকে। ওয়েব ট্র্যাপস, ওয়েব ট্র্যাপস কি কাজে লাগে? ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যালের জন্য, ক্যারিয়ার সিগন্যালের জন্য। দ্য ভ্যালু অফ টাইম কনস্ট্যান্ট ইন আরএল সার্কিট কত হয়? L/R L by R is correct। আচ্ছা, তারপর দেখো হচ্ছে ডেল ভি, এটা ডেল ভি হবে না, এটা গ্র্যাড ভি হবে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে গ্র্যাড অপারেটর। ঠিক আছে, এটাকে বলে ডেল অপারেটর, এটাকে বলে ডেল অপারেটর, এটাকে উচ্চারণ করা হচ্ছে ডেল অপারেটর হিসেবে। ঠিক আছে, যখন এটার সঙ্গে কোনো স্কেলার জিনিস গুণ হয়, স্কেলার কোনো একটা স্কেলার কোয়ান্টিটি গুণ হচ্ছে, যেমন ওইখানে গুণ করেছিলাম প্রথমে আই থিংক 5 গুণ করেছিলাম, এইটাকে বলা হয় গ্র্যাড, গ্র্যাড 5 বলা হয়। ঠিক আছে, এটাও যা গ্র্যাড 5ও তাই। এখানে বলেছে যে এই এটা গ্রেডিয়েন্ট আছে। ঠিক আছে, এটা গ্র্যাড আছে, গ্র্যাড ভি ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ ভি, ইট ইজ এক্সপ্রেসড ইন এর অপশন সি স্যার। অপশন সি একটা অ্যান্সার আসছে। স্যার ডেল অপারেটর যেটা রেখেছেন ওরা ওরকমই হবে নাকি সোজা ত্রিভুজটাকে ডেল বলে? ডেল অপারেটরটা কোনটা? ডেল অপারেটরটা হচ্ছে সেই আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এরকম। এইটা হচ্ছে তোমার ডেল অপারেটরটা। ডেল ডট ভি করা মানে হচ্ছে, ডেল ভি করা মানে হচ্ছে জাস্ট ইন্ডিভিজুয়াল টার্মের ডেরিভেটিভ করা। ডেল ভি ডেল এক্স প্লাস জে ডেল ভি ডেল ওয়াই প্লাস কে ডেল ভি ডেল জেড, এইটা। তাহলে কোনটা হবে? দেখো কোনটা হবে, অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। এই ফর্মটা না বুঝলেই মুশকিল আছে। ডেলের ম্যাক্সিমাম ডেলের ফ্র্যাকশনটা হচ্ছে এইটা। ঠিক আছে, ডেল ভি করা মানে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের তোমার ডেরিভেটিভ করা। এবার যদি তোমাকে বলে দিত যে ভি ইজ ইকুয়াল টু সাপোজ v1 i ক্যাপ প্লাস v2 j ক্যাপ প্লাস v3 k ক্যাপ, তখন এটা কি হতো? তখন তুমি এটা লিখতে এরকম ডেল v1 বাই ডেল এক্স প্লাস ডেল v2 বাই ডেল ওয়াই প্লাস ডেল v3 বাই ডেল জেড। কেন লিখতে? তার কারণ হচ্ছে দেখো, যার সঙ্গে আই ক্যাপ গুণ আছে, ঠিক আছে, আর যেখানে আই ক্যাপ আছে সেইটাই আই ক্যাপ ডট আই ক্যাপ গুণ হয়ে 1 হবে।
ঠিক আছে, কেবলমাত্র সেই কম্পোনেন্টারই আমাকে ডিফারেন্সিয়াল আমি করতে পারবো যেখানে আই ক্যাপ দু জায়গায় থাকবে, বাদ বাকি যে কোনো ডট প্রোডাক্ট করলে সেটা জিরো হয়ে যাবে। কেবলমাত্র সিমিলার যে ডট প্রোডাক্ট গুলো থাকবে, ঠিক আছে, সেই ডট প্রোডাক্ট গুলো তোমার তোমার ওয়ান হবে। আরে এটা হচ্ছে সেই এ রে বাবা, ডট প্রোডাক্ট করলে কি হয়? হ্যাঁ স্যার, এবি কস থিটা, কসের অ্যাঙ্গেল, এবার দুটো cos এর ভেক্টর যদি angle একদিকে zero। থাকে, হ্যাঁ দুটো ভেক্টর যদি তারপরে- একদিকে থাকে তাদের মধ্যে অ্যাঙ্গেল জিরো, তার মানে সেটা হয়ে গেল কি ওয়ান। ঠিক আছে, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কি? আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে আই ক্যাপের ম্যাগনিটিউড ইনটু আই ক্যাপের ম্যাগনিটিউড ইনটু কস অফ অ্যাঙ্গেল বিটুইন আই ক্যাপ এন্ড আই ক্যাপ, দ্যাট ইজ জিরো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল কি? আই ক্যাপের ম্যাগনিটিউড কত? আই ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। আই ক্যাপের আই ক্যাপ যে ভেক্টরটা, দ্যাট ইজ নাথিং বাট তোমার এর যে ম্যাগনিটিউডটা হয় দ্যাট ইজ ইকুয়াল টু 1 বিকজ ইট ইজ এ ইউনিট ভেক্টর। তাহলে এর ম্যাগনিটিউডও 1, এটাও 1, এটাও 1, তার মানে 1 হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যখনই এটা ওই আই এর সঙ্গে জে ক্যাপ করতে যাবে তখন এদের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, cos 90 ভ্যালু 0, তোর জন্য বাকি কম্পোনেন্ট গুলো 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ভি এর রিপ্রেজেন্টেশনটা দেওয়া নেই, ওই জন্য এরকম ভাবে লিখলে হবে না। দেখো এখানে একটা লিখেছে কিন্তু, এই যে ডেল ভি এক্স প্লাস ডেল ভি জেড প্লাস, এই ফর্মটা লিখেছে কিন্তু। কিন্তু তোমার এখানে কোথাও কি বলে দেওয়া আছে যে ভি সমান সমান কি? ভি সমান সমান তো বলে দেওয়া নেই, ওই জন্য তুমি এটা করতে পারবে না। কিন্তু যদি বলে দিত যে ভি ইজ ইকুয়াল টু, সাপোজ বলে দিল ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি কে কি বলবো ভি জেড কে ক্যাপ, এইটা বললেই যখন তুমি এইটা অ্যান্সার লিখতে, যেহেতু এটা বলে দেওয়া নেই ওই জন্য তুমি এইটা অ্যান্সার লিখেছো। বুঝতে পারলে? এটা হচ্ছে পরের স্টেপটা পার্শিয়াল ডেরিভেটিভ করার জন্য। যাই হোক, এরপর দেখো এখানে একটা টার্ম বলেছে যে কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটি এটা কত, ইউনিটটা কত? কাইনেমেটিক ভিসকোসিটিকে লেখা হয় কেভি হিসাবে। কেভি ইজ ইকুয়াল টু ডাইনামিক ভিসকোসিটি ডিভাইডেড বাই ডেনসিটি। ডাইনামিক ভিসকোসিটির ইউনিট হচ্ছে কেজি পার মিটার ইনটু সেকেন্ড ডিভাইডেড বাই কেজি পার মিটার কিউব। ডেনসিটি ইউনিট কেজি পার মিটার কিউব। তাহলে এখান থেকে চলে আসছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, মিটার স্কোয়ার পার সেকেন্ড ইজ দ্য কারেক্ট অপশন। দেখো কি বলছে, ভিসকোসিটি মানে কি? ভিসকোসিটি মানে কার কার জানা আছে? ঘনত্ব এম ইকুয়াল টু ভি রো। ঘনত্ব নয়, ভিসকোসিটি মানে ঘনত্ব নয়। স্যার ধরো একটা আরেকটা যে বলে, মেটেরিয়াল আছে, একটা স্যার মেটেরিয়ালের, বাংলাতে যেটা বলে স্যার ওই সান্দ্রতা, ওইটা কি? হ্যাঁ সান্দ্রতাকে ভিসকোসিটি বলে। যে কোনো মেটেরিয়ালের ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স যার যত বেশি হবে তার সান্দ্রতা তত তার সান্দ্রতা তত কি হবে, তার তত সান্দ্রতা কম হবে, ভিসকোসিটি তত কমে যাবে। ঠিক আছে, মানে সে তত তার ফ্লুইড ফ্লোটা তত কমে যাবে। ঠিক আছে, তাহলে viscosity is the property which represents the internal resistance of the fluid to the motion. মোশনটাকে আটকানোটাই হচ্ছে সান্দ্রতা। ঠিক আছে, এবার বলছে ডাইনামিক ভিসকোসিটি ইজ অলসো কল্ড অ্যাজ অ্যাবসলিউট ভিসকোসিটি। ডাইনামিক ভিসকোসিটিকে অ্যাবসলিউট ভিসকোসিটি বলা হয়, যার একটা ইউনিট আছে 1 পয়েস। ডাইনামিক ভিসকোসিটি ইউনিটটা হচ্ছে পয়েস, 1 পয়েস। এই 1 পয়েস ইজ ইকুয়াল টু 0.1 পাস্কেলস ইনটু সেকেন্ড। 0.1 পাস্কেলস মানে হচ্ছে কি? পাস্কেল মানে হচ্ছে তোমার ফোর্স পার, দেখো প্রেসার মানে কি? এফ পার এম বাই এ। প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স পার এরিয়া। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0.1 ইনটু ফোর্স যদি নিউটন হয়ে থাকে আর এরিয়াটা যদি হয়ে যায় মিটার স্কয়ার, তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। দেখো নিউটন সেকেন্ড। আচ্ছা, এবার নিউটনটাকে তুমি ওই আমাদের ফর্মুলাতে কনভার্ট করো। নিউটনটা হচ্ছে তোমার কেজি মিটার, নিউটনটা এমজি। ঠিক আছে, সেইখান থেকে কনভার্ট করলে দেখবে এই ফর্মটা আসবে। এই ফর্মটা তুমি এখানে কাটাকাটি করে দেখবে
দেখো মাসের ইউনিট হচ্ছে এম, আর জি হচ্ছে কত মিটার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তার মানে এখানে কত হচ্ছে, এম হয়ে যাচ্ছে কি মিটার স্কোয়ার প্লাস বাই সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে কত হয়ে যাচ্ছে দেখো ইউনিটটা, মিটার স্কোয়ার বাই সেকেন্ড, কি হলো কেসটা? এটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। ও সরি সরি সরি, কেজি কেজি কেবি, সরি সরি সরি, ভেরি সরি ভেরি সরি। তাহলে এর ইউনিটটা হয়ে যাচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারেক্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা তুমি এখানে পুট করো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই মিটার স্কোয়ার ইন্টু আবার সেকেন্ড, ঠিক আছে? তার মানে কেজি বাই মিটার সেকেন্ড, এই যে এইখান থেকে দেখো এইটা চলে আসছে কেজি বাই মিটার সেকেন্ড, এটা চলে আসছে, সিম্পলিফাই করো এটা চলে আসছে। সো এইটা হচ্ছে আমার কাছে ডাইনামিক ভিসকসিটি, সেখান থেকে আমার এখানে ডাইনামিক ভিসকসিটি বেরোলো। So this is kinematic viscosity. এবার দেখো নেক্সট কোশ্চেন, find the force between 2 coulomb and -1 coulomb separated by a distance of 1 meter in air. সবকটা অপশন ভুল দিয়েছে, কোনো অপশন ঠিক নেই, ঠিক আছে? আমি এটা বলছি স্যার কিন্তু 9 into 10 to the power 9 গুণন -2 এরকম হবে না? -9 হবে তো, ওই 9টাই তোমাকে বার করতে হবে। আমরা কি জানি, F is equal to 1/4 pi epsilon naught, ঠিক আছে? Q1 Q2 by r স্কয়ার, তাই তো? তাদের মধ্যে ডিসটেন্স স্কয়ার। তাহলে এখানে কি বলেছে 1/4 pi epsilon মানে কত, 9 into 10 to the power -9, তাই তো? ইনটু, তাহলে কত হচ্ছে 2 into -1 ডিভাইডেড বাই তাদের মাঝে ডিসটেন্স হচ্ছে 1 স্কয়ার। তার মানে এখানে সব মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে -18 into 10 to the power -9 এত নিউটন আসছে। 10 to the power 9 টাই তো নেই স্যার, ওটাই তো, তাছাড়া নেগেটিভটা আছে। এটা 9টা, এটা নিউটনে আসছে, নিউটনের থেকে কিছু কম মিনিটে আসছে। এটা ভুল দিয়েছে বুঝলে, এইটা অ্যান্সার হবে -18 ইন্টু 10 to the power -6 দিয়েছে, 10 to the power -9 হবে। আমি খালি ভাবছি ফোর্সের ইউনিটটা ঠিক আছে তো, সেন্টিমিটার সেন্টিমিটার কিছু হয়ে যাচ্ছে না তো? না স্যার, এগুলো তো সব এসআই ইউনিটই হ্যাঁ আছে। সব এসআই ইউনিটই তো আছে, ঠিক আছে? এটা এসআই মিটার ইউনিটই তো আছে। ঠিক আছে, এইখানে ভুল দিয়েছে, এটা -9 হবে। 30 নম্বর কোশ্চেন দেখো, ফর ম্যাথ এই সেম কোশ্চেন কিন্তু 2022 এর কোশ্চেন পেপারটাতেও ছিল। আমি তোমাদের বারবার বলছি যারা পিএসসি এর এই পরীক্ষা দেবে, জাস্ট আমার কথা মেনে এই 2 বছর করে যাও, 2022 আর 20, কোশ্চেনটা ভালো করে দেখো। যে যে কোশ্চেন গুলো তোমার মানে বুঝতে পারছো না সেগুলো একটুখানি আপাতত মুখস্থ করে নাও, করে নিয়ে সলিউশনটা কি ওখানে অ্যাটেন্ড করো, ঠিক আছে? দেখো আগের বারে যারা 2022 এর কোশ্চেন পেপারটা করেছো, সেম কোশ্চেন ছিল এখানে, কোশ্চেন গুলো সব সেমই আছে, জাস্ট একটু একটু করে চেঞ্জ করা আছে। মানে তুমি দেখবে, আমি তো সলিউশনটা করেছি, দুটো সলিউশন নিজে নিজে করেছি, তখন আমি দেখেছি যে 100টা কোশ্চেনের মধ্যে প্রায় 60টা কোশ্চেন একই রকম আছে। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের দুটো কোশ্চেন মিলাও, 60খানা কোশ্চেন সেম আছে, তার মধ্যে এটা দেখো পুরোপুরি একই আছে। ফর ম্যাচিং এ সার্কিট অফ ইম্পিডেন্স 200 ওহম উইথ এ লোড অফ 8 ওহম, দ্য টার্নস রেশিও অফ দ্য টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার কত হবে? টার্নস রেশিও কোনটাকে বলে? এ কে বলে টার্নস রেশিও। This turns ratio is equal to N1 by N2. আর আমি যেটা বলি that is transformation ratio K, that is equal to N2 by N1. এটাকে ওরা ট্রান্সফরমেশন রেশিও বলে, ঠিক আছে, বইতে, ঠিক আছে? তাহলে এই যুক্তিতে তুমি যদি যাও, দেখো R2' সমান সমান কত হয়, R2 by K স্কয়ার, এটা আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম। এবার K মানে কি? K মানে হচ্ছে আমার কাছে N2 by N1, K মানে হচ্ছে আমার কাছে N2 by N1। তাহলে এইখানে যদি 8 থাকে, এইখানে যদি K স্কয়ার থাকে, আর এইটা যদি আমার আলটিমেটলি 200 রিকোয়ারমেন্ট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে K এর ভ্যালুটা কত আসছে বলো আমাকে? K ভ্যালু চলে আসছে 1/5, তাহলে A ভ্যালু চলে আসছে 5।
k is equal to 8/200 বা 4/100 এর করে নাও, ঠিক আছে? স্যার এটার এই কোশ্চেনটা কি মানে বুঝতে পারলাম না, ছবি আঁকবেন একটু? কোশ্চেনটা বলেছে হচ্ছে এরকম। ইম্পিডেন্স ম্যাচিং, আবার এখানে লোড দিয়েছে 8 ওহম। হ্যাঁ, ওইটাই আমি বলছি, আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম না, যারা পড়েনি তারা জানে না এটা, ঠিক আছে? এইখানে একটা লোড আছে, ঠিক আছে? এই লোডটা হচ্ছে তোমার 8 ওহম বলেছে যে আমার একটা সার্কিট আছে, ধরো আমার এখানে একটা সার্কিট রয়েছে, যে কোনো টু পোর্ট নেটওয়ার্ক আছে, বলছে যে আমার কাছে এইখানে একটা লোড দরকার 200 ওহমের, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে 8 ওহমের একটা রেজিস্টার। তাহলে এই 200 ওহম রেজিস্ট্যান্সটা প্রোভাইড করার জন্য আমি কি করতে পারি, কি এমন ব্যবহার করতে পারি যাতে করে আমার এই 8 ওহম রেজিস্টারটা আমি এখানে ইউজ করতে পারি? তাহলে আমাকে একটা কি করতে হবে, এমন একটা ট্রান্সফরমার ব্যবহার করতে হবে যে ট্রান্সফরমারটা কি করবে, এই 8 ওহমটাকে ইনপুট সাইডে অ্যাজ এ 200 ওহম রিপ্রেজেন্ট করবে। 8 ওহম at the load side, it will convert into the 200 ohm input স্যার side. 8 ওহমটা তো স্যার সেকেন্ডারি সাইডে রয়েছে, হ্যাঁ, আর আপনি যে ছবিটা নিচের দিকে একটু এঁকেছেন সেইটা কি সেকেন্ডারি সাইড না প্রাইমারি সাইড 200 ওহমটা? এইটা হচ্ছে অন্য একটা সার্কিট, এনি আদার হ্যাঁ, সার্কিট। আচ্ছা এটা অন্য একটা সার্কিটে আমার 200 ওহম দরকার। হ্যাঁ সেইটা প্রাইমারিতে দরকার না সেকেন্ডারিতে, তাই বলছি। এটা প্রাইমারি সেকেন্ডারি নয়, এটা যে কোনো ডিভাইস, এটা কোনো আচ্ছা। ট্রান্সফরমার নয়। দিস ইজ নট এ ট্রান্সফরমার, দিস ইজ এ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটার এই দুটো পিনে তুমি কি দেখতে পাবে, ধরো এখানে একটা পিন লাগানো আছে, ঠিক আছে? এই দুটো পিনে তুমি যদি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মাপো, তুমি ট্রান্সফরমারের যদি রেজিস্ট্যান্সটা মাপো ট্রান্সফরমার প্রাইমারিতে এই কন্ডিশনে, ঠিক আছে? তো সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হতে হবে? 200 ওহম হতে হবে, তবে গিয়ে না সেটাকে আমি এখানে ইউজ করতে পারবো 200 ওহমটাকে। সেই 200 ওহম করার জন্য আমাকে কি করতে হবে, ডান দিকে রেজিস্ট্যান্সটাকে বাঁ দিকে 200 ওহম হিসেবে রিফ্লেক্ট করাতে হবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার, এটা টান করেছে, বুঝতে পেরেছি। আমি আগের দিনে এই প্রবলেমটা করিয়েছি, শুধু এইটা মনে রাখবে, এরা টার্নস রেশিও দিচ্ছে। টার্নস রেশিও মানে কিন্তু আমাদের কেটা নয়, ঠিক আছে? টার্নস রেশিও মানে হচ্ছে এ, দ্যাট ইজ 5। টার্নস রেশিওকে ওরা সবসময় n1/n2 দিয়ে লিখছে, আর আমরা যেটা করছি দ্যাট ইজ ট্রান্সফরমেশন রেশিও n2/n1, ঠিক আছে? এটা গোলাবে না, ঠিক আছে? ট্রান্স রেশিও এটা স্যার অটো ট্রান্সফরমারের ক্ষেত্রেই তো ব্যবহার করি আমরা, তাছাড়া তো অন্য কোথাও তেমন এটা শোনা যায় না। এই এর টার্মটা বা ট্রান্স রেশিও এটা অটো হচ্ছে n1 হচ্ছে এইটা, n2 হচ্ছে এটা। এবার এই দুটো রেশিও তুমি n1/n2 করে যদি লেখো তাহলে 5 হবে, আর n2/n1 করে লিখলে 1/5। স্যার মানে স্যার ভোল্টেজ রেশিও তো বলা হয় স্যার। ভোল্টেজ রেশিও দিয়ে এখানে তোমার কাজ হবে না, তো বলা হয় অবশ্যই স্যার, মানে স্যার একদিক থেকে তাকালে স্যার ভোল্টেজ রেশিও বানানো যাবে, এখান থেকে না বানানোর কিছু নেই, কারণ ভোল্টেজ রেশিও তো একই, এটাই তো V2/V1। ও হ্যাঁ ওইটাই তো ওইটা কেন চিন্তা করছিস, ভোল্টেজ রেশিও ভুলে যায়, এখানে ভোল্টেজ রেশিও নেই, খালি ট্রান্স রেশিওটা ইউজ করে আমাকে এই সেকেন্ডারি রেজিস্ট্যান্সটা প্রাইমারিতে কনভার্ট করতে হবে। ভোল্টেজ রেশিও এখানে কিছু নেই, ঠিক আছে? স্যার আমরা যদি একবারে করি স্যার, a দিয়ে E2/E1 N2/N1 V2/V1 দিয়ে I1/I2 যদি করি। শোনো, আমি একটা কথা বলি, শোনো, তুমি তো প্রথম ক্লাস করছো, তুমি জানো না। আমরা ট্রান্সফরমারের যে রেশিওটা ব্যবহার করি সেটা হচ্ছে পড়াশোনার সময়, সেটাকে আমি বলি কে ইজ মাই ট্রান্সফরমেশন রেশিও, ঠিক আছে? বা কে ইজ মাই টার্নস রেশিও আমি বলেছি অনেক জায়গায়। কে ইজ মাই ট্রান্সফরমেশন রেশিও অর টার্নস রেশিও ফর আ স্টেপ ডাউন ট্রান্সফরমার। হোয়াট ইজ আ স্টেপ ডাউন ট্রান্সফরমার? স্টেপ ডাউন ট্রান্সফরমারের তোমার প্রথম রুলটাই হচ্ছে সেকেন্ডারিতে তোমার লো ভোল্টেজ থাকবে আর প্রাইমারিতে তোমার হাই ভোল্টেজ থাকবে। এই কন্ডিশনটাতে আমার কাছে কে ডিফাইন ইজ ইকুয়াল টু n2/n1 হিসাবে, যেখানে n1 এর নাম্বার অফ টার্ন সবসময় কম আছে, এই n2 নাম্বার অফ টার্ন সবসময় কম আছে, আর n1 এর নাম্বার অফ টার্ন সবসময় বেশি আছে, দ্যাট ইজ ইকুয়াল টু লেস দ্যান 1। আমার কাছে কে টা লেস দ্যান 1 এ ডিফাইন্ড আছে, ঠিক আছে? আমি টার্নস রেশিওকে এইভাবে ডিফাইন করি। টার্নস রেশিও বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা আছে, কিন্তু আমি যখন পড়াই তখন কে হিসেবে ডিফাইন করি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর কিছু না। তুমি মেশিনে যখন ক্লাসের রেকর্ডিং গুলো দেখো তখন বুঝতে পারবে। বলো চন্দন, কিছু বলছো? হ্যাঁ স্যার, কিন্তু স্যার যেটা ফর্মুলা লিখেছেন কে ইকুয়াল টু n2/n1, এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য, এটা স্টেপ আপ স্টেপ ডাউনের ক্ষেত্রে, যেটা ট্রান্সফরমেশন রেশিও বলি আমরা।
আমি তোমায় আবার বলছি, কে ইজ অনলি ডিফাইন্ড ফর স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে স্যার এটা কোনটা? এর তো কোনো এটা- কোথাও তো এটা হচ্ছে, শোনো, এটা হচ্ছে কোনো বইতে এ দিয়ে লিখেছে, কোনো বইতে কে দিয়ে লিখেছে। স্যার আমি স্যার এটা দেখেছি একমাত্র অটো ট্রান্সফরমারের ফর্মুলার ক্ষেত্রেই, তাছাড়া অন্য কোথাও দেখা যায় না এটা, সেই জন্যই বলছি। শোনো, তুমি যদি বিভিন্ন বই পড়ো তাহলে এটা বুঝতে পারবে। তুমি যেটা অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে বলছো, অটো ট্রান্সফরমারের এটা যেটা ব্যবহার করা হয় সেটাকে লেখা হয় এ ট্রান্সফরমেশন, মানে ট্রান্স রেশিও অফ অটো ট্রান্সফরমার, ওটাকে এ দিয়ে লেখা হয়। আর এটা যেটা এ লেখা হয়, এটা ট্রান্স রেশিও অফ দ্য টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, করসপন্ডিং টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। ঠিক আছে, এইটা আচ্ছা দেখবে আচ্ছা, মানে স্যার দুটোই একই জিনিস, এ আর কে, যেটা আমরা অটো ট্রান্সফরমার ছাড়াও অনেক সময় ব্যবহার করতে পারি, বিভিন্ন বই বিভিন্ন রকম রয়েছে, তাই তো? দুটো, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু ফান্ডামেন্টালি মনে রাখবে যে দুটো রেশিওটা কিন্তু আলাদা। এ মানে হচ্ছে N1/N2, এটাকেই বইতে বিভিন্ন জায়গায় টার্মস রেশিও হিসেবে ইউজ করে। সব বইতে যেখানেই টার্মস রেশিও লেখা আছে সেখানে N1/N2 কেই টার্মস রেশিও বলেছে, একমাত্র বিএল থ্রেজার বইটা বাদ দিয়ে। বিএল থ্রেজার বইতে টার্মস রেশিও হিসেবে N2/N1 লেখা আছে। ঠিক আছে, এন্ড দ্যাট ইজ জাস্টিফাইবল ফর মি, মানে আমি ওটাকে জাস্টিফাই করি। কেন হচ্ছে কি, আমাদের জেনারেল ট্রান্সফরমার সবসময় থাকবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ঠিক আছে, সেই সূত্রে আমরা সবসময় টার্মস রেশিওকে কে হিসেবে লিখি, এইভাবে লিখি। ঠিক আছে, আর এইভাবেই আমরা এটাকে ফলো করবো, নোমেনক্লেচারটা এইভাবেই নিয়ে চলবো। ঠিক আছে, আমরা এইটাকে ইউজ করবো, এইটাকে কেবলমাত্র ইউজ করবো ডিউরিং অটো ট্রান্সফরমার, তাহলে আমাদের ক্যালকুলেশনটাতে সুবিধা হবে। আর নর্মাল যে কোনো ট্রান্সফরমারে যখন ক্যালকুলেশন করবো তখন কে হিসেবে ধরে চলবো। কে ইজ N2/N1, দ্যাট ইজ ট্রান্সফরমেশন রেশিও বা ট্রান্স রেশিও যাই বলো, and that is for a step down transformer. ঠিক আছে, তারপরটা বল 31। স্যার অপশন বি, এলিপ্টিক্যাল অরবিট অ্যারাউন্ড Option সান। D. অপশন ডি। 32 এর কোশ্চেনটা বলো। 32 এর কোশ্চেনের ক্ষেত্রে দেখো, একটা সিম্পল জিনিস বলি, যে কোনো বডিকে অ্যানালিসিস করতে গেলে প্রথম যে কম্পোনেন্টটা ধরতে হয় তার একটা ওয়েট কাজ করে তলার দিকে, একদম ডাইরেক্টলি বিলো দা লাইন, এটাকে বলা হয় এমজি। এবার এই ফোর্সটাকে তুমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারো, একটাকে বলে হরিজন্টাল কম্পোনেন্ট, একটা বলে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এইভাবে তুমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারো। তাহলে এই দিকটা হয়ে গেল এমজি সাইন 53 ডিগ্রি, আর এই দিকটা হয়ে গেল এমজি কস 53 ডিগ্রি। এইটা হয়ে গেল দুটো ফোর্স। সেকেন্ড ফোর্সটা কোন দিকে কাজ করছে, সেকেন্ড যে ফোর্সটা কাজ করে দ্যাট ইজ দিস থিং, এই দিক বরাবর, এটাকে বলা হয় F1। হোয়াট ইজ দিস F1? এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স। আর একটা ফোর্স কাজ করছে এই বডিটার উপর, দ্যাট ইজ দ্য টেনশন ইন দিস ডাইরেকশন, টেনশন সে T1 বা T যাই বলো। যদি এই দুটো বডি সামঞ্জস্যে থাকে সেই কন্ডিশনটা হচ্ছে এইখানেও যে টেনশনটা কাজ করবে দ্যাট অলসো হ্যাজ টু বি T1। দুটো বডিকে একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকার অর্থই হচ্ছে দুদিকের যে টেনশনটা রয়েছে সেই দুটো টেনশন সেম আছে। ঠিক আছে, এর ক্ষেত্রেও তুমি সেম লজিকে এই দিক বরাবর যদি এমজিটা লেখো, তার এই দিক বরাবর একটা কম্পোনেন্ট চলে আসবে এমজি, এই যে সাইন 30, আর এই দিক বরাবর একটা কম্পোনেন্ট চলে আসবে এমজি কস 30। ঠিক আছে, আর এর ফ্রিকশনাল কম্পোনেন্ট এদিকে কাজ করবে, দ্যাট ইজ F2। ঠিক আছে, তাহলে এবার একটু চিন্তা ভাবনা করে দেখো তলার দিকে কতগুলো ফোর্স আছে। এদিক বরাবর, এদিক বরাবর ফোর্স আছে একটা এমজি সাইন 53 ডিগ্রি, আর তার ঠিক উল্টো দিকে দুটো ফোর্স কাজ করছে, একটা টেনশন ফোর্স T1 আর একটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স F1 প্লাস F1 প্লাস F1। আচ্ছা, নেক্সট যেটা, আচ্ছা এখানে আমি ফ্রিকশনাল ফোর্সটা ভুল দিকে মার্ক করেছি। ধরো যেহেতু এবার ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে দুটো বডি রয়েছে, দুটো বডি যেটা সেম মাস ধরে নিয়েছি। এবার দুটো বডির ক্ষেত্রে সেকেন্ড যেটা, মানে এর ক্ষেত্রে যে ফ্রিকশনাল ফোর্সটা মার্ক করা হয়, এর ফ্রিকশনাল ফোর্স যেদিকে কাজ করবে এর ঠিক অপোজিট দিকে, যে মানে দুটোকে আলাদা দিকে ফ্রিকশনাল ফোর্সকে শো করতে হবে। ঠিক আছে, এর ফ্রিকশনাল ফোর্স কাজ করবে হচ্ছে এদিক বরাবর। তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখতে পারবো, এমজি সাইন 30 ডিগ্রি প্লাস F2 ইজ ইকুয়াল টু T1। ঠিক আছে, এইভাবে লিখতে পারবো। একজনের জন্য ফ্রিকশনাল ফোর্স যেদিকে থাকবে অন্যজনের জন্য ফ্রিকশনাল ফোর্সটাকে আমরা অপোজিট দিকে দেখাতে হবে।
এবার এই দুটোকে যদি T1 এর টার্মস তুমি ইকুয়েট করো, দেখো একটা সম্পর্ক বেরিয়ে আসছে, mg sin 53 ডিগ্রি মাইনাস f1 ইজ ইকুয়াল টু mg, দুদিকে tt করে T1 করে ইকুয়েট করে দিচ্ছি, mg sin 30 ডিগ্রি প্লাস f2। ঠিক আছে, তাহলে এই দুটোকে এবার যদি আমি সলিউশন করি এবং f1 প্লাস f2 টা বার করি, mg টা কমন নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে বড় ভাই সকল? sin 53 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি, sin 53 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি। তাহলে এইখানে দেখো ক্যালকুলেশন করে কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে দেখবে 3/10 আসছে, 3/10 mg, 3/10 mg চলে আসছে। আবার এই যে ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্সকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, সেই ফ্রিকশনাল ফোর্সটাকে এইভাবে লেখা হয়, ফ্রিকশনাল ফোর্স F1 ইজ ইকুয়াল টু, এইভাবে লিখবো, মিউ mg cos 30 ডিগ্রি, ফ্রিকশনাল ফোর্স M1 ইজ ইকুয়াল টু, আর উল্টো দিকে F2 ইজ ইকুয়াল টু আমরা লিখবো মিউ mg cos of 53 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমরা দুটোকে যোগ করলে আলটিমেটলি আমাদের f1 প্লাস f2 চলে আসবে। তাহলে দেখো এখানে কত আসছে, আমি যদি মিউ mg কমন নিই নি, তাহলে cos 30 ডিগ্রি প্লাস cos of 53 ডিগ্রি চলে আসছে। ঠিক আছে, mg কেটে গেল। ঠিক আছে, তাহলে cos of this thing এটা যদি আমি করি তাহলে কত আসছে দেখো, এটা ক্যালকুলেশন করলে দেখবে মিউ ইন্টু cos 30 প্লাস cos 53 ডিগ্রি হচ্ছে √3/2 প্লাস 3/5, দ্যাট ইজ ইকুয়াল টু 3/10। তাহলে মিউ এর ভ্যালু এখান থেকে আসছে রাফলি 0.204 এর কাছাকাছি। ঠিক আছে, সো এইটা অ্যান্সার হবে। তোমাকে ফ্রিকশনাল ফোর্স যখন তুমি দেখাচ্ছ, ফ্রিকশনাল ফোর্সকে দুটোকে অপোজিট ডাইরেকশনে দেখাতে হবে। ঠিক আছে, একটা যেদিকে থাকবে, ধরো একটাকে টানছে, ফর এক্সাম্পল দুটো বডি যদি থাকে, একটা বডি যদি উপরের দিকে ওঠে তার জন্য ফ্রিকশনাল ফোর্স যেদিকে থাকবে, আর একটা বডি যদি নিচের দিকে নামে, ঠিক আছে, তার জন্য ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে থাকবে। মানে বক্তব্য হচ্ছে এরকম, ধরো দুদিকে দুটো বল ঝুলিয়ে, কিন্তু স্যার এখানে তো রিমেইন রেস্ট বলেছে, রিমেইন রেস্ট হওয়ার আগে তো একটা জায়গায় তাকে ওঠানামা করতে হয়েছে, রেস্টে আসার আগে তো তাকে একবার তো ওঠানামা করতে হয়েছে। ধরো তুমি দুটো বডিকে রেখেছো, দুটো বেঁধেছো, সঙ্গে সঙ্গে তো সে রেস্টে আসেনি, তাকে একটু মুভমেন্ট করতে হয়েছে। সেইটুকু মুভমেন্টের সময় কোন দিকে তার ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছিল, মানে এই বডিটা এই দিকে নামবার চেষ্টা করছিল, জেনারেলি নিচের দিকে গড়ানোর চেষ্টা করছিল, ওই জন্য ওর এগেইনস্টে ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে কাজ করছে। বুঝতে পেরেছো? আর এর ক্ষেত্রে কি হয়েছে, যখন এটা নিচের দিকে নামছে, এ যদি নিচের দিকে নামতে চায় তার মানে কি, এ তো এদিকে পুলড হবে। ঠিক আছে, তার মানে ওর পুল ফোর্সটা, এটা আমি পুল লিখছি, এটা হচ্ছে তোমার নিচের দিকে পুল, এটা হচ্ছে ডাউনওয়ার্ড পুল। এটা এর পুলটা যদি নিচের দিকে থাকে তাহলে এর পুলটা কি হবে, উপরের দিকে থাকবে তো, আর তার করসপন্ডিং ফ্রিকশনাল ফোর্সটা নিচের দিকে থাকবে। পুল ফোর্স যেদিকে থাকবে তার উল্টো দিকে থাকে ফ্রিকশনাল ফোর্সটা। ঠিক আছে, এইভাবে ওই মানে দুটোকে ব্যালেন্স করে করতে হয়। এইটাই তোমাকে বুঝতে হবে যে কার ক্ষেত্রে কখন কোনটা কাজ করছে। যদি এই বডিটা নিচের দিকে নামতে চায় তার মানে ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে কাজ করছে, যদি এ নিচের দিকে নামে তার মানে এ উপরের দিকে উঠছে, এর উপরের দিকে ওটা মানে পুল ফোর্স এদিকে আছে, ফ্রিকশনাল ফোর্স নিচের দিকে আছে। তারপরটা বলে সাবস্ট্রেট। কোনটা আছে? The depletion MOSFET differs from JFET. এদের মধ্যে কোনো পিএন জাংশন থাকে না। ঠিক আছে, ইট হ্যাজ নো পিএন জাংশন, কোনো পিএন জাংশন নেই। আচ্ছা, ল্যামিস থিওরেম, এর মধ্যে কোনটা ল্যামিস থিওরেম কে বলতে পারবে? ল্যামিস থিওরেম ইজ এইটা, if the forces acting at a point are in equilibrium, each force is proportional to sine of the angle between the other two. তিনটে ফোর্স যদি কাজ করে, ওই যে ল্যামিস থিওরেম পড়েছিলে এরকম ভাবে, স্যার a বাই sin আলফা, b বাই sin বিটা, ধরো এটা f1, এটা f2, এটা f3 আছে, এটা ধরো আলফা, এটা বিটা, ধরো গামা হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে ল্যামিস থিওরেম কি বলছিল মনে আছে?
f1 by sin gamma f1 by sin gamma equals is to equal to f2 by sin alpha sin alpha is equal to f3 by sin sin beta. beta. এইটা হচ্ছে তোমার কি বলো বাচ্চা বলো, এটাই তো Lam's ঠিক বলছি তো? Lam's theorem এটাই হচ্ছে ল্যামিস হ্যাঁ, থিওরেম। দিস ইজ ল্যামিস থিওরেম। আচ্ছা এবার দেখো 35 option D option D is correct. To restrict the armature current when there is no back EMF after starting. 36 volt. Zero resistance কার হয়? superconductor Superconductor. তারপরটা বলো। এটা 37 এর অপশন হবে ডি, ঠিক আছে? রেসিপ্রোকেটিং পাম্পের তুমি যদি শুধু সিলেবাসটা পড়ো, ঠিক আছে? সিলেবাসের মধ্যে লেখা আছে রেসিপ্রোকেটিং পাম্প, আর কিছু লেখা নেই। যদি পিএসসি এই সিলেবাসটা পড়ো দেখবে নামে শুধু লেখা আছে রেসিপ্রোকেটিং পাম্প। যে পাম্পগুলো লেখা আছে তার বেসিক অপারেশন করলেই বুঝতে পারবে। স্মল ডিসচার্জ হাই হেড পাম্প হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প। তারপরটা বলো। Which After the energy meter. after the After energy meter. Correct, after the energy meter. আচ্ছা এইটা বলো কত হবে? এইটার অ্যান্সারটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু sin x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে? এইটা তুমি কিভাবে বার করবে দেখো, তুমি যদি লিমিট এক্সটেন্স টু 0 x বার করো, এর ভ্যালু কত হবে? 0 হবে। 0 হবে স্যার। 0 হবে, ঠিক আছে? যদি তুমি X sin x এর বার করো, sin 1/x এর জন্য বার করো, তাহলে কত হবে? sin 1/x এর ভ্যালু কত থেকে কত ভ্যারি করে? -1 টু +1 ভ্যারি করে, ঠিক আছে? তাহলে এবার তুমি যদি ধরো যে কোনো একটা ফাংশন ধরো ফর এক্সাম্পল একটা ফাংশন আছে g of x, ঠিক আছে? একটা ফাংশন আছে f of x, আর একটা ফাংশন আছে h of x। এদের মধ্যে সম্পর্ক কি রকম আছে? g of x is less than equal to f of x is less than equal to h of x। এবার প্রত্যেকটাকে তুমি যদি সেম লিমিটের আন্ডারে নিয়ে আসো, লিমিট এক্সটেন্স টু a g of x, এর ক্ষেত্রেও সেটা সেমই থাকবে, লিমিট এক্সটেন্স টু a f of x, মানে এদের সম্পর্কটা একই থাকে, লিমিট এক্সটেন্স টু a h of x। সম্পর্কটা এদের মধ্যে একই থাকে, সম্পর্কে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তার মানে তুমি যদি তিনটে ভার্সন এরকম তৈরি করতে পারো যে একটা ফাংশন ধরো -x, একটা ফাংশন ধরো x, একটা ফাংশন ধরো sin of 1/x, আর ধরো মাইনাস অফ x, ঠিক আছে? সরি, একটা ধরো -x, একটা ধরো sin of 1/x, একটা ধরো x, আর এদের মধ্যে সম্পর্কটা কিরকম আছে? লেস দ্যান ইকুয়াল টু এরকম সম্পর্ক আছে। তাহলে এদের সাপেক্ষে তুমি যদি লিমিট বসাও, লিমিট এক্সটেন্স টু 0 করো, লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস অফ x লেস দ্যান ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু 0 sin of 1/x লেস দ্যান ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু 0 x, ঠিক আছে? তার মানে দেখো এই দিকের টার্মটাও 0 হয়ে যাচ্ছে আর এই দিকের টার্মটাও 0 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি sin of 1/x এরও তুমি যদি লিমিট নিয়ে আসো, এক্সটেন্স টু 0 তে তুমি যদি লিমিট বার করো, that will also become 0। তার মানে এর আলটিমেট ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এই কম্পোনেন্টটাও 0 হচ্ছে, sin of 1/x এর কম্পোনেন্টটার লিমিট বার করলেও 0 বের হচ্ছে, আবার শুধু x এর জন্য বার করলেও 0 বের হচ্ছে। তো ওই জন্য দুটোর ফাইনাল অ্যান্সার হচ্ছে 0। স্যার এটার একটা ফর্মুলা ছিল না, লিমিট x sin x এর ভ্যালু 1 হয়, এরকম কিছু একটা ফর্মুলা ছিল না? হ্যাঁ, ওটা ছিল sin t/t, sin t/t, লিমিট t টেন্ডস টু 0 ওই sin x/x বা লিমিট x টেন্ডস টু 0 sin x/x, এটা x sin 1/x আছে। তুমি ঠিক বলেছো, ভুল কিছু বলনি। তুমি বলতে চাইছো লিমিট x টেন্ডস টু 0 sin x/x এর রিপ্রেজেন্টেশনটা বলতে চাইছো। একবার চেক করে নাও, গুগলে সার্চ করো। এইটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। এইটা হচ্ছে 1, এটা চেক করো। আই থিংক এইটাকেই 1 বলে, ঠিক মনে মনে নেই। হয় স্যার পড়েছিলাম, এরকম একটা ফর্মুলা ছিল, ওই জন্যই বললাম। মানে ও পড়েছিলাম বললে হবে না, এই হাওয়ায় কথা বলিস কেন? চেক কর না এটা ঠিক বলছি কিনা। লিমিট হ্যাঁ x স্যার, টেন্ডস টু 0 ফর্মুলা হবে, এরকম একটা ফর্মুলা। আবার হবে বলছি, এটা চেক করো, কেউ একজন চেক করো এটা ঠিক বলছি কিনা। আই থিংক ঠিক বলছি, লিমিট x টেন্ডস টু 0 sin x/x ইজ ইকুয়াল টু 1 হয়। আই থিংক
এটা একটু মিলিয়ে নাও খালি। কিন্তু এইটা তোমার হচ্ছে 0 আসবে, কারণ এখানে x 1/x আছে, ঠিক আছে? এক্সটা মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, তো ওই জন্য 0 হচ্ছে, কারণ আলটিমেটলি লিমিট x টেন্ডস টু 0 এর জন্য তো 0ই আসছে, ওই জন্য বাকি রেজাল্টটাও 0 হয়ে যাচ্ছে। 40 একটা বলো। আচ্ছা, রেডিয়াস অফ জাইরেশন অফ এ সার্কুলার প্লেট। দেখো এখানে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে আমাকে রেডিয়াস অফ জাইরেশনটা বার করতে হবে। হাফ আই স্কয়ার আর স্যার, হ্যাঁ, এটাকে কে দিয়ে লেখা হয়, দ্যাট ইজ ইকুয়াল টু I/A, ঠিক আছে? আই হচ্ছে আমার কাছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ পাই d to the power 4 ডিভাইডেড বাই 64, পাই d to the power 4 ডিভাইডেড বাই 64। আর এরিয়াটা তোমার হয়ে যায় পাই আর স্কয়ার বা পাই d স্কয়ার বাই 4, পাই d স্কয়ার বাই 4। তার মানে এখানে তুমি দেখো আলটিমেটলি সম্পর্কটা কি এলো, আলটিমেটলি সম্পর্কটা এলো রুট ওভার অফ ডি স্কয়ার বাই 4/16, ডি স্কয়ার বাই 16। তাহলে ডি এর ভ্যালু কত আছে? 10 আছে, তাই তো? তারপর ডি বাই 4, 10/4, 2.5 সেন্টিমিটার। তো দিস ইজ দ্য ফর্মুলা, মোমেন্ট অফ ইনার্শিয়া বাই এ, ঠিক আছে? এরিয়া, রেডিয়াস অফ জাইরেশন ইজ ইকুয়াল টু রুট ওভার অফ I/A। আই মিন্স, আচ্ছা, দিস ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া, এমআই। আর এইটা হয়ে যাচ্ছে এরিয়া, এরিয়া। এই মোমেন্ট অফ ইনার্শিয়া বিভিন্ন মেটেরিয়ালের বিভিন্ন, মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হয়। সার্কুলার প্লেটের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে পাই d to the power 4/4, পাই d to the power 4/64। এরকম প্রত্যেকটা শেপ অনুযায়ী, ঠিক আছে, শেপ অনুযায়ী এই আই এর ভ্যালুটা চেঞ্জ হয়, মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা চেঞ্জ হয়। কেউ যদি ক্লাস 12 এর ফিজিক্স পড়ে থাকো, এখানটা চেক করবে একবার, ঠিক আছে? এটা দেখবে পাই টু দি পাওয়ার 4টার জায়গায় কেন এরকম বলছি, সেটা লেখা আছে, দেখবে, চেক করে একবার। আচ্ছা, তারপরটা বলো। সেম কোশ্চেন রিপিট হয়েছে, দেখো। দ্য রিয়েল পার্ট অফ কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ইজ, আগের দিনের ক্লাসটা করে থাকলে বলতে পারবে, বলো ভাই সকল, কে বলতে পারবে এটা? আগের দিনের ক্লাসে এই কোশ্চেনটা ছিল 41, নেপার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আগের দিনে তোমাদের আমি এটা বলেছিলাম, ঠিক আছে? কারো যদি ভুলে গিয়ে মনে থাকে, মনে আছে কারো? দেখো আমি বলছি, আরেকবার বলছি। ওই এক্স প্লাস আই ওয়াই বা এক্স প্লাস আই জে, এগুলো সব টিপিক্যাল কোশ্চেন, এগুলো সব এইখানেই দেয়। এদের প্রিভিয়াস ইয়ারটা না, এদের প্রিভিয়াস ইয়ারটাতে মেন প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন তাহলে ইমাজিনারি পার্টটাকে কি বলবে? হ্যাঁ, তাহলে ইমাজিনারি পার্টকে কি বলবে? হ্যাঁ, রিয়েল পার্টটা বলেছিলাম, দাঁড়া আমি বলছি। সব আগের দিন যে পিডিএফটা পাঠিয়েছিলাম, ওটা কেউ খুলেও দেখেনি আশা করি। ওই পিডিএফটার মধ্যে দেখবে লেখা আছে রিয়েল পার্টটাকে কি বলে। এই পার্টটাকে বলে নেপার ফ্রিকোয়েন্সি, আর ওই পার্টটাকে কি বেশ বলে একটা, ভুল যায় সব কিছু। ভুলে যাওয়া ভালো জিনিস, কিন্তু এত ভুলে যাওয়া ভালো নয়, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট। ওইটা হচ্ছে গিয়ে সব লিখে রেখেছি, এখানকার প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা, মানে ডাব্লিউবি। আচ্ছা হ্যাঁ, দ্য রিয়েল পার্ট এখানে কি লিখেছে, এই দেখ। আচ্ছা, একটু ভুল হয়েছে, ঠিক আছে? রিয়েল পার্টটা কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলছে? আমি একটু ভুল লিখেছি, দাঁড়া 1 মিনিট। কোশ্চেন নাম্বার 41, কোশ্চেন নাম্বার 41 এর অ্যান্সার হবে হচ্ছে কি এ। দেখো আমি একটু ভুল লিখেছি, ঠিক আছে? বাকিস দেখলাম, বলছে যে দ্য রিয়েল পার্ট অফ কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ইজ কল্ড অ্যাজ, ঠিকই তো লিখেছে, ঠিকই লিখেছে। দেখো কাটাকাটি করে কত গন্ডগোল হচ্ছে। The real part of complex frequency is called as Nepar frequency, এটা ঠিক আছে। The complex part of complex frequency is called as radian frequency, এটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। এবার দেখো কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি মানে কি, এস হচ্ছে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা, ঠিক আছে?
এর যে রিয়েল পার্টটা, এটা হচ্ছে রিয়েল পার্ট। এই রিয়েল পার্টটার নামই হচ্ছে তোমার নেপার ফ্রিকোয়েন্সি। আর এই যে ওমেগা, এটাকে বলে রেডিয়ান ফ্রিকোয়েন্সি। ওই জন্য তুমি দেখবে ওমেগার ইউনিটটা হচ্ছে রেডিয়ানে, ঠিক আছে। হঠাৎ করে এটাকে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি কেন বলতে গেল, তোমরা হয়তো মনে থাকবে আমি বলেছিলাম যে আমরা দু ধরনের ডোমেন অ্যানালিসিস করি, একটাকে বলে টাইম ডোমেন, একটাকে বলে ফ্রিকোয়েন্সি ডোমেন, ঠিক আছে। টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেন এই যে অ্যানালিসিসটা হয়, এই ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিসটা করার জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করি, ঠিক আছে। আর টাইম ডোমেন অ্যানালিসিস করার জন্য আমরা ডেরিভেটিভ ইউজ করি, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, ঠিক আছে, ডিরিটি। যখনই কোনো প্যারামিটার টাইম ডোমেন অ্যানালিসিস করতে হয় তখন ডেরিভেটিভ দিয়ে তার সলিউশন বার করতে হয়। কোনো প্রবলেমের সলিউশন ইন টাইম ডোমেন বার করাটা ওই জন্য ডিফিকাল্ট হয়ে যায়, ডেরিভেটিভ করতে গেলে অঙ্কটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো ওই জন্য আমরা কি করি, যখন সেটা ডেরিভেটিভের টার্মসে থাকে সেটাকে আমি চেষ্টা করি যে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করা, ঠিক আছে। সেই ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করা হয় কিসের থ্রু দিয়ে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের থ্রু দিয়ে। এই ফ্রিকোয়েন্সি ডোমেন ইজ নাথিং বাট 1/t ডোমেন, এটা আমি আগেও বলেছি। 1/t ডোমেনকে জেনারেলি ফ্রিকোয়েন্সি ডোমেন বলা হয়। তোমার ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/t, 1 টাইম পিরিয়ড। ওই জন্য ওই শব্দটা ইউজ করা হয় যে এই ফ্রিকোয়েন্সি ডোমেন মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে যেটা করা হচ্ছে, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি রিয়েল পার্ট অফ কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে এস, ঠিক আছে। ওই জন্য এটাকে আমরা বলি এস প্লেন, এদিকে থাকে সিগমা, এদিকে থাকে জে ওমেগা। আর টাইমের ক্ষেত্রে কি থাকে, এদিকে টাইম থাকে, এদিকে থাকে ম্যাগনিটিউড। এই যে ম্যাগনিটিউড ভার্সাস টাইম, এইটাই হচ্ছে তোমার টাইম ডোমেন অ্যানালিসিস, এটাকেই তুমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করো। টাইম ডোমেন প্যারামিটার গুলোকে তুমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করো বাই ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্মের থ্রু দিয়ে তুমি ওই টাইম ডোমেনটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করো। আর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে, ফ্রিকোয়েন্সি ডোমেনটা টাইম ডোমেনে চলে আসে, ঠিক আছে। টাইম ডোমেনের মানে কি, ধরো এখানে একটা সাইন ওয়েভ আছে, ঠিক আছে। তাহলে এই সাইন ওয়েভের যে ফাংশনটা, এটা তো একটা টাইম ডোমেন ফাংশন। তাহলে এই ফাংশনটাকে তুমি যদি এখন ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে চাও তাহলে কি করতে হবে, ল্যাপ্লাস ডোমেনে লিখতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে। তাহলে ওই যে সাইন অফ ওমেগা টি যে তোমার ল্যাপ্লাস ভ্যারিয়েবলটা আছে, ওই a বাই ওমেগা বাই a স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, ওই যে ফর্মটা আছে, ওই ফর্মটা তোমায় লিখতে হবে। দ্যাট ইজ দি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল। সাইন ওমেগা টি দেখবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে একটা ভ্যারিয়েবল আছে, ওমেগা বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এর একটা কিছু ফর্মুলা আছে, ঠিক আছে। ওটা দেখবো, ওটা হয়ে গেছে ওমেগা স্কয়ার বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, দ্যাট ইজ ফর সাইন। হ্যাঁ, আই থিংক দ্যাট ইজ ফর সাইন। আর কোসাইনের জন্য উপরে হয়ে যায় এস, একটা আছে এস স্কয়ার বাই এস স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এরকম একটা ফর্মুলা আছে। আর একটা ফর্মুলা আছে ওমেগা স্কয়ার বাই এস স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, ঠিক আছে। আই থিংক এটা হচ্ছে তোমার কস, এটা তোমার সাইন, এটা একটু চেক করতে হবে, ঠিক আছে। মানে সাইনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা তৈরি হয়, আর কোসাইনের না ভুল বলছি, এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ভ্যারিয়েবলটা একটু চেক করো, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার ভ্যারিয়েবল, মানে একটা হচ্ছে টাইম ডোমেনটাকে তুমি এইখানে প্লট করছো, ঠিক আছে, ভায়া ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা একটু দেখে নিতে হবে, সাইনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর কোসাইনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আমি ভুলে যাচ্ছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি, লিখো এরকম 1/s² + 1, ঠিক আছে। তার মানে সাইনের ক্ষেত্রে উপরে থাকে। এবার যখন কোসাইন টি লিখবে, দেখো উপরে দেখো তোমার কি চলে আসবে, উপরে তোমার এস চলে আসবে। এখানে দেখো কোন জায়গায় নিশ্চয়ই থাকবে, এখানে এই যে টেবিলটা দেখো, এখানে এই দেখো সাইন এটি মানে হচ্ছে, আচ্ছা সাইনের ক্ষেত্রে উপরে এ থাকে, সাইন অফ এটি ইজ ইকুয়াল টু a/s² + ওমেগা স্কয়ার। আমি ঠিক লিখছিলাম না ভুল লিখছিলাম, কেটে দিয়েছি। সাইনের জন্য উপরে এ হবে, ঠিক আছে, আর কোসাইনের জন্য উপরে এস হবে। তাহলে সাইন এটিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে, ঠিকই লিখেছিলেন, ঠিক লিখেছিলাম না, সাইন এটি ইজ ইকুয়াল টু a² / s²।
এ স্কোয়ার বাই এস স্কোয়ার। এসটাকে আগে লিখবে এ স্কোয়ার বাই এস স্কোয়ার। হ্যাঁ, সাইনের জন্য হবে এ, কোসাইনের জন্য হবে এস। হ্যাঁ, কোসাইনে এবার মনে রাখবে, কোসাইনের শেষে এস আছে, কোসাইনের শেষে এস আছে। কস এটি মানে এইখানে ব্যাপারটা হচ্ছে এস আর এর মধ্যে এসটা আগে আছে, এই জন্য এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, অন্য কোনো ভাবে মনে রাখা যাবে না, ঠিক আছে? এটাকে হচ্ছে, এটা ইকুয়াল টু এটা নয়, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা আসে, ঠিক আছে? এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা আসে। অনেকে আবার ইকুয়াল লিখে দেবে, গন্ডগোল হয়ে যাবে তখন। ওই এটা তো স্যার ওমেগাও অনেক সময় লেখা থাকে। ওই তো, যদি ওমেগা টি থাকে তাহলে ওমেগা দিয়ে লিখবো, আমি ওই জন্য ওমেগা দিয়ে লিখেছিলাম। 42 বলো। হচ্ছে রেসিপ্রোকেটিং ভালভ রিডিউস করে অ্যাক্সেলারেশন হেডকে, তুমি আগের বারে দেখবে এই সেম কোশ্চেনটা আছে। দ্য ক্রিটিক্যাল ফিল্ড সার্কিট এসে যেটা বলো ভাই সকল 43 এটা। The critical field circuit resistance of a DC generator is স্যার ডিক্রিজ increase linearly with speed. আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে? Increase linearly with speed. স্যার এন গ্রেটার দেন এনআর হয়, হ্যাঁ, মানে ক্রিটিক্যাল স্পিডের চাইতে বেশি থাকতে হবে ইনিশিয়ালি, আর রেজিস্ট্যান্স ফিল্ড রেজিস্ট্যান্স লাইনের কথা বলেছে এটা। যত তোমার ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স, ঠিক আছে, বাড়বে তত স্পিডটাও বাড়বে, লিনিয়ারলি বাড়বে সম্পর্কটা। আরে ওই যে লাইনটা দেখবি, যে কার্ভটা, হ্যাঁ স্যার ওই কার্ভ থেকেই আইডিয়া করছি। হ্যাঁ এবার দেখো না, এইটা এটা এইটা এটা এইটা এটা, যার যত স্লোপ বাড়ছে তত রেজিস্ট্যান্স বাড়ছে। এইদিকে কি হচ্ছে, স্লোপও বাড়ছে, রেজিস্ট্যান্সও বাড়ছে। এবার যদি যত তুমি হায়ার স্পিডের দিকে যে দেখবে, এটা তো হায়ার স্পিডকে ইন্ডিকেট করছে, তাই না? তারপরে দিকে যাবো 44 বলো। এনার্জি ডেন্সিটি হবে ম্যাগনেটিক ফিল্ড এইচ, কিভাবে লিখবে? এনার্জি ডেন্সিটি কিভাবে লেখা হয় বলো ভাই? অপশন এ স্যার, অপশন এ একটা অ্যান্সার আছে 44। আমাদের কাছে ফর্মুলাটা কি ছিল ম্যাগনেটিক ফিল্ডের? ওই যে দেখো, এইটা হচ্ছে কোন কোশ্চেনটা বলো তো? এটা কে বলতে পারবে এটা কোন কোশ্চেনটা? আমি পড়িয়েছি। স্যার ডিসি মোটরের স্টার্টিং এ যেটা পড়েছিলেন সেই টপিকটা থেকে নিশ্চয়ই এসেছে। না, ঠিক করে মনে করো, দিস ইজ লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট। লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট, নোট দেখবে, চেক করবে। লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট, লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট কত ছিল? হাফ পি স্কোয়ার বাই মিউ, ঠিক আছে? হাফ পি স্কোয়ার বাই মিউ। তাহলে এখানে পি স্কোয়ার বাই মিউ এর জায়গায় তুমি বি ইকুয়াল টু মিউ এইচ বসিয়ে দাও, তাহলে মিউ স্কোয়ার এইচ স্কোয়ার আপন মিউ, তার মানে কত হচ্ছে বলো ভাই সকল? হাফ মিউ এইচ স্কোয়ার। সবাই মিললো না তো? চুয়াল্লিশেরটা এ হচ্ছে, রোটা কি? ওই সালা টাইপিং মিস্টেক করেছে, মিউ হবে। হ্যাঁ, মিউ হবে, প্রথমটাই অ্যান্সার হবে। এটা মিউ, এটাকে ভুল করে আমি রো টাইপ করেছি, ঠিক আছে? এটা মিউ এইচ স্কোয়ার বাই 2। আই থিঙ্ক এখানে কোশ্চেনটা দেখলে বুঝতে পারবো 44এরটা। এখানেও রো দিয়েছে। दुविधा में डाल दिया। এটাই হবে, এটা রো হবে, এটা মিউ হবে। রো কেন দিয়েছে?
স্যার এরকম সিমিলার ফর্মুলা স্যার ওই ইলেকট্রিক্যাল কো এনার্জিতে ছিল, হাফ গুণন বি গুণন এইচ। এবার বি এর ভ্যালু মিউ এইচ বসালে মিউ এইচ স্কোয়ার এরকমও ফর্ম পাওয়া যায়। ওই ফর্মুলায় কি স্যার এটা নাকি আলাদা ফর্মুলা? একই 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 এনার্জি ডেন্সিটি বার করার ফর্মুলা এটা। এই দেখো আমি তোমাদের ক্লাসের নোটে আছে, দেখবে এইটাই হচ্ছে তোমাদের আগের দিন। ম্যাগনেটিক সার্কিটে পড়েছিলাম না, কোথায় পড়েছিলাম? সার্কিট থিওরি পার্টে ছিল এটা। সার্কিট থিওরি পার্টে ছিল। সার্কিট থিওরির পার্টটা ছিল, সার্কিট থিওরির পার্টটা ছিল মানে হচ্ছে ক্লাস 2 অথবা 3-এ থাকে। নেটওয়ার্ক থিওরির ক্লাসটা আগের ক্লাসটা থাকে, ক্লাস 1 কোথায়। এই দেখো, দেখতে পাচ্ছ এনার্জি স্টোর ইন ইন্ডাক্টর। এইখানে দেখো লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট, এনার্জি, ঠিক আছে, এনার্জি, এই যে ফোর্স, ফোর্স, তাহলে এই দেখো ই ইজ মাই এনার্জি, ই বাই এ ইন্টু এ করা মানে হচ্ছে ও, এই দেখো 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 ই হচ্ছে এনার্জি, ঠিক আছে, আর এ ইন্টু এল করা মানে হচ্ছে ডেন্সিটি বেরিয়ে গেল, এরিয়া ইন্টু ভলিউমটি ভাগ করলে এটা ভলিউমেট্রিক ডেন্সিটি বার করতে হলো, ঠিক আছে, দিস ইজ ভলিউমেট্রিক ডেন্সিটি। তার মানে হাফ বি স্কোয়ার বাই মিউ, ফর্মুলা ঠিক লিখেছি, হাফ বি স্কোয়ার বাই মিউ, এইটাই অ্যান্সার হবে। হাফ বি স্কোয়ার বাই মিউ, এটাই অ্যান্সার হবে। বি ইজ ইকুয়াল টু মিউ এইচ বসালে এই যে হাফ মিউ এইচ স্কোয়ার, এটা অ্যান্সার হবে, ঠিক আছে, এইটা অ্যান্সার হবে হাফ মিউ এইচ স্কোয়ার। এখানে ভুল আছে অ্যান্সার, অপশন, অপশন ইজ ইনকারেক্ট, এটা হাফ মিউ হবে, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? এই দেখো ক্লাস নোট চেক করো, ক্লাস নোট, এই দেখো এটা হচ্ছে এনার্জি ডিভাইডেড বাই এ ইন্টু এল, মানে এনার্জি ডেন্সিটি বেরিয়ে গেল, ঠিক আছে। এই দেখো এখানে এনার্জি বার করছি কিভাবে, এনার্জি ডেন্সিটির সঙ্গে ডেন্সিটি গুণ করেছি, দিস ইজ এনার্জি, এনার্জি ডেন্সিটি। স্যার এইটার অল্টারনেট ফর্ম গুলো আপনি লিখে রেখেছেন, যেটা আমি বললাম। আরো অলরাইট দুটো ফর্মুলা সব অল্টারনেট, একই, তুমি যেখান দিয়ে হাঁটবে একই রাস্তা আসবে, এইটাই তোমার হ্যাঁ ওই মানে অন্যগুলো দেওয়া থাকতে পারে, সেটাই বলছি, মানে হাফ বি গুণন এইচও দেওয়া থাকতে পারে, হ্যাঁ ওরম আবার ভাবেও থাকতে পারে, ওরম ভাবেও থাকতে পারে, মিউ এইচ স্কোয়ারও হতে পারে। হ্যাঁ অনেক কিছু হতে পারে, অনেক রকম। তুমি এবার এটাকে চেঞ্জ করে নাও, ঠিক আছে, ধরো একটা বি নাও দিয়ে মিউ এইচ লেখো, দিয়ে তাহলে বি এইচ হয়ে গেল। এই যে বি স্কোয়ার এইচ, তুমি একটা বি এর জন্য মিউ এইচ লেখো, আর একটা বি কে এমনি রেখে দাও, তাহলে মিউ পরে আছে, এদিকে আবার হাফ আছে, তার মানে এটা কেটে গেল, তাহলে হাফ বি এইচটাও অ্যান্সার হবে, এটাও একটা ফর্মুলা হয়ে গেল। হাফ বি এইচ দিয়েও মনে রাখতে পারো, ঠিক আছে, এনার্জি ডেন্সিটিকে এইভাবেও মনে রাখতে পারো, হাফ ভূমি ইন্টু উচ্চতা, বি তে ভূমি আর এইচ এ হাইট, যেরকম করে খুশি মনে রাখলেই হলো এই জিনিসটা। আমার বি স্কোয়ার বাই মিউ ফর্মটা খেয়াল রাখি। আচ্ছা এখানে দেখো 45 in a solid sap, জিরো হবে, কত হবে বলবো? হ্যাঁ জিরো হবে, সেন্টারে কোনো স্ট্রেস থাকে না, সেন্টার পয়েন্টে স্ট্রেস ইজ জিরো। The usual span of RCC pole are, এই স্যার কোশ্চেন, আপনার স্লাইড, স্যার আপনার স্লাইড দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে তো, আশা করি। আমার এখানে দেখা যাচ্ছে না স্যার 80 থেকে 150 মিটার। হ্যাঁ 80 থেকে অপশন এ।
অপশন সি মনে হচ্ছে স্যার। The correct option is 46. 46 এ বি বলছে। ঠিক আছে, আমি একটা জায়গায় দেখলাম 80 থেকে 100 মিটার। ঠিক আছে, আমি একটা জায়গায় এটা দেখেছি এক একটা জায়গায় এক এক রকম বলছে। ঠিক আছে, তাহলে এবার তুমি কি বলবে বলো, কোনটাকে ঠিক বলবে? এইটাকে ঠিক বলবে না এটাকে ঠিক বলবে? এই কোশ্চেনটা নিয়ে আমারও একটু ডাউট আছে। আমি বইতে দেখেছি এইটা। স্যার পিএসসি থেকে ঝেড়েছে সেটা দেখতে হবে। স্যার জেবি গুপ্তার বই থেকে, জেবি গুপ্তার বইতে 80 থেকে 200 মিটার লেখা রয়েছে। আছে, তাহলে এটাই কর, তাহলে অ্যান্সার চেঞ্জ করতে হবে, এটা বি কর। ঠিক আছে, আমার কাছে যে বইগুলো আছে আমি 80 থেকে 100 দেখলাম। ঠিক আছে, 46 এর তার ডি হবে। আরসিসি পোল বলছে স্যার ওই 25x25 সেন্টিমিটার এর বটম আর 13x13 সেন্টিমিটার এর টপ। আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 785 1964 অনুযায়ী স্প্যান বলছে 80 থেকে 200 মিটার। স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠাতো আমাকে ছবি তুলে। আমি একটা বইতে দেখলাম আরসিসি পোলের হাইট 80 থেকে 100, আমি ওই জন্য এটাকে 60 থেকে 100 করলাম। এইটা করে না, চেঞ্জ করে 46 এর ডি করে নাও। ঠিক আছে, 80 থেকে 150। এই কোশ্চেন গুলোতে কনফার্ম আসবে। দেখো ভাই, ইলেকট্রিক্যালের কোশ্চেন 100টার মধ্যে যদি 50টাও থাকে, সেই 50টা কিন্তু 100% করে আসবে। ঠিক আছে, যদি মেকানিক্যালের কোশ্চেন আরো 2-4টে করা যায় তো খুব ভালো। 47 এরটা বলো কোনটা হবে? মোটা ওয়েল্ডিং করতে গেলে কোনটাকে বাড়াতে হবে? কারেন্ট মাস্ট বি ইনক্রিজড। কারেন্ট কারেন্ট বাড়াতে হবে। হুইচ টাইপ অফ ল্যাম্প হোল্ডার, এই ধরনের কোশ্চেন গুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। এই সেম কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছিল, আমার মাথা খারাপ হয়ে গেছে। হুইচ টাইপ অফ ল্যাম্প হোল্ডার, which type of lamp holder from the following is fitted directly onto the wooden board? ব্যাটন হোল্ডার। Pattern holder বলে এটাকে। Complex frequency of this is, এর complex frequency কত হবে? এই অঙ্কটা তারা 1 মিনিট দেখছে 49 এর। এটা আছে cos 5 cos 500t plus 30 ডিগ্রি। 5 cos 500t plus 30 ডিগ্রি আছে। স্যার আরসিসি পোলটা গ্রুপে দিয়ে দিয়েছি। 500t plus 30 ডিগ্রি আছে। কত হবে তাহলে কমপ্লেক্স পার্ট? বলো বলো। এই তো এতক্ষণ ধরে পড়লাম সিগমা প্লাস জে ওমেগা। এখানে ওমেগার ভ্যালু কত? cos অফ ওমেগা টি। দেখো দিস ইজ ওমেগা টি না, তাহলে কত হচ্ছে? রিয়েল পার্ট তো কিছু নাই, তাহলে 0 প্লাস জে 500। হাউ মাচ ইট উইল টেক? এই মাত্র বললে না যে সিগমা ইকুয়াল টু এস প্লাস জে ওমেগা, রিয়েল পার্ট তো কিছু দেওয়া নেই। ঠিক আছে, তাহলে ওমেগাটা বসালেই হবে। ওমেগাটা কোথা থেকে বেরোবে? সাইন থেকে বেরোবে। তাহলে 0 প্লাস জে 500, 49 এর সি ইজ কারেক্ট অ্যান্সার। তারপরটা বলো। হ্যালো বলো। না স্যার ঠিক আছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না। ও, স্ক্রিনটা মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, স্যার এখন অসুবিধা ঠিক নেই। আছে। এইটাই, এরপরে আমি ব্রেক নিয়ে নেবো 50টা হয়ে গেলে। পরের খানিকক্ষণ বাদে আবার বাকি 50টা করাচ্ছি। লাঞ্চ করে এসে করাই, ডিনার করে এসে করাচ্ছি। এটা বল। বিএসসি জেইতে ঠিক আছে 16 কোশ্চেনটা কপি পেস্ট করে দিয়েছিল। ঠিক আছে, তোমরা অবশ্যই এই দুটো কোশ্চেন পেপার যেটা আমি করাচ্ছি
এই দুটো ভালো করে দেখে যাবে, ঠিক আছে? একদম অ্যান্সার কি পর্যন্ত মুখস্থ করে চলে যাবে, আর অন্য কোনো কোশ্চেন করতে হবে না, এইগুলো করে যাবে তাহলেই হবে। 6 পোলের পর কি লেখা রয়েছে? আর 6 পোলের পর, আচ্ছা 6 পোলের পর হচ্ছে 3 ফেজ। 6 পোলের পর আই থিঙ্ক 3 ফেজ আছে, হ্যাঁ 3 ফেজ 50 আর ইন্ডাকশন মোটর। দেখো ওই যে মোটর কারেন্ট বার করার ফর্মুলাটা কি ছিল? ER is equal to এই IM is equal to root over of R2 square plus SMX2 তার হোল স্কয়ার, এটা ছিল ফর্মুলা, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু, এবার দেখো এখানে কি কন্ডিশন বলেছে? ম্যাক্সিমাম টর্ক। ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে কি হয়? R2 is equal to SMX2, ঠিক আছে? দুটো সমান হয়ে যায়, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? দুটোকে R2 করে দিলে ER ডিভাইডেড বাই, বলো ভাই সকল, root over of 2R2 স্কয়ার, তার মানে ER বাই √2 ইন্টু R2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? ER কত বলেছে? মানে ভোল্টেজ কত হবে এখানে? 150 ভোল্ট বলে দিয়েছে স্ট্যান্ড স্টিল। ER টা হচ্ছে স্ট্যান্ড স্টিল ভোল্টেজ, তার মানে 150 ডিভাইডেড বাই √2 ইন্টু R এর ভ্যালু কত বলেছে? 0.1 0.1, তাই তো? তার মানে 0.1 মানে 10 চলে যাচ্ছে উপরে, 0.1 10 বাই √2, তার মানে কত হচ্ছে বলো অ্যান্সারটা ক্যালকুলেশন করে? 150 √2 হবে আই থিঙ্ক, না 150 √2 কোথায় হচ্ছে? স্যার 750 হবে। কত হচ্ছে এটা? 750 √2 হবে, 750 750 √2। তাহলে এটা হয়ে যাচ্ছে 750 √2। তাহলে অপশনটা চেঞ্জ করতে হবে, অ্যান্সারটা ভুল করেছি, 50 এর সি হবে অ্যান্সার। অ্যান্সার কিটা ভুল দিয়েছিলাম, আগের বার যে পিডিএফটা আছে সেখানে অ্যান্সার কিটা চেঞ্জ হলো, দুটো কোশ্চেনের অ্যান্সার কি চেঞ্জ হলো, একটা হচ্ছে 46, একটা হচ্ছে 50। 46 এরটা টি করেছি বি এর জায়গায়, 50 টা টি করেছি সি এর জায়গায়, ঠিক আছে? 750 √2 হচ্ছে, ঠিক আছে? তাহলে 150 ইন্টু 10 বাই √2, মানে 5 √2 হয়ে গেল, তাহলে সেখান থেকে 750 √2 হচ্ছে, ঠিক আছে? তো এই পর্যন্ত করে রাখলাম প্রথম সেশনটায়। এরপরের সেশনটায় আমরা বাকি 50টা করবো। তিনটে কোশ্চেন এখানে আমাদের আটকে রইলো, তিনটে কোশ্চেন হয়নি। কোশ্চেন নাম্বার 9, 10 আর কোশ্চেন নাম্বার একটা ম্যাথের প্রবলেম ছিল, ওইটা আটকেছে। এটা কি আটকা হবে? 23 না 23 এটা তো হয়ে গেল। তাহলে কোশ্চেন নাম্বার 9 আর 10 এই দুটো আটকে আছে। এই দুটো অঙ্ক রাত্রিবেলার মধ্যে চেষ্টা করছি করার, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9 আর 10 এখানে গস এলিমিনেশন মেথড দিয়ে একটা অঙ্ক করতে দিয়েছে, ঠিক আছে? আর এই ডেরিভেটিভ এই ইন্টিগ্রেশনটা দিচ্ছে, এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। আর এই গস এলিমিনেশনটা আমি করতে পারিনি আগের দিন শর্টকাট দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 50টা প্রথম 50টা কমপ্লিট করলাম। এই ভিডিওটা এই অবধি রাখছি।